শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস। শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। ছবি রিলিজের আগে কেন অপু বিশ্বাস বুবলি ঘর থেকে বের হয়? ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে? আর শাকিব খান আমার হাজবেন্ড, যদি আমার কাছে শাকিব খানের সাথে ছবি আসে, তোমাকে কে নিবে ছবিতে? কে চিনে? তেলাবোকা নায়িকা তুমি না। আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি শাকিবের সাথে করে থাকে কোয়ান্টিটি, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি। কথা বলতে চাই না কেন, এখনকার শাকিব খানকে আমি চিনি না, আমাকে নিচ্ছে না তার বিপরীতে। আমি চলি না, আমি বেকার, আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য। শাকিব খান যোগ্যতার অনেক ঊর্ধ্বে চলে গেছে, আমরা যোগ্যতার অনেক নিম্নে চলে আসছিল। না, রোজায় নামাজ পড়ে, ওকে আমি নামাজ মিস করতে দেখি না। ওর যে স্ট্রাগল দেখেছি, এটা এই স্ট্রাগলের কাছে অনেকে আমরা ধারে কাছেও যেতে পারি। চলি না, ফিরি না, এক জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি। এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী। ওয়েলকাম টু মুনজামিদ। আমি হোস্ট মুনজামিদ। আমার গেস্ট আজকে রত্না কবির, আমাদের চিত্রনায়িকা, প্রিয় চিত্রনায়িকা। ও আমার সাথে আসছিল এর আগে, ওইটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক শো নিয়ে, অনেক গল্প নিয়ে, অনেক কিছু বলছিল। সেগুলো নিয়ে এসে প্রচুর কথা হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু নতুন প্রচুর গল্প জমছে। রত্না, ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। নাম সুন্দর করে বলো। রত্না কবির। রত্না কবির। আচ্ছা, আপনাকে রত্না কবির নামে চিহ্ন, নাম হচ্ছে রত্না, চিত্রনায়িকা রত্না। সেটাই ফুল নাম বলা যাবে না? না, কবির বললে সমস্যা নেই, কারণ কবির আমার বাবার নাম। বাবার নাম, হ্যাঁ। কিন্তু এই নামে কেউ চিনে না আসলে। হ্যাঁ, চিনা না, কিন্তু নিউজে এটা আসে না। নিউজে না, আমি এবার ইলেকশন করার পরে সামহাউ আমার সার্টিফিকেট নামটা দেখলাম যে পোস্টারে লাগানো, ভালোই লাগলো, কারণ আমার স্কুলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রত্না কবির নাম এস্টাবলিশড। কিন্তু স্টুডেন্টরা চিনবে, কিন্তু আলটিমেটলি চিত্রনায়িকা রত্না শুনতে ভালো লাগে, তাই না? তাহলে এটাই ডাকো, ওইভাবে চিনে। ওকে, সো ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। আমরা আজকে বসছি আউটডোরে, এসপ্রেসো হাউস ধামরাইতে। তোমার ভালো লাগছে না? অনেক অনেক, হ্যাঁ। মনে হচ্ছে কি, মানে টিকেট ছাড়া, ভিসা ছাড়া বিদেশে চলে আসছি। হ্যাঁ, আমি মাত্র ইউরোপে চলে আসছি। আমার কাছে থাইল্যান্ড মনে হচ্ছে। আচ্ছা, তাই? ও, থাইল্যান্ডে এরকম কিছু কথা আছে? থাইল্যান্ডে, হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। রাইট, ওকে। সো রত্না, আমরা গল্প করব, অনেক কিছু হয়ে গেছে তোমাদের আসলে। ও, কংগ্রাচুলেশনস, তুমি 7 বারের মতো হাইয়েস্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছো। ইয়েস, এটা শুধু আমার ফিল্ম কেন্দ্রিক 7 বার, এছাড়া স্কুলে, ইউনিভার্সিটিতে যারা দেখছে তারা বলতে পারবে, ওখানেও আমি, আমার বিরুদ্ধে যে দাঁড়ায় সে তার এমনও ঘটেছে, নিজের ভোটটাই পায়। আচ্ছা, বলুন একটু শুনি আগে, এই পজিটিভ নোট শুরু করে আজকে শো, তারপরে নেগেটিভ। আমি অসুস্থ হয়ে যাবো শেষের দিকে, কিন্তু আমার আর ভালো লাগে না। পজিটিভের পরে যখন নেগেটিভ শুরু হয়, আমি কিন্তু সিক হয়ে যেতে পারি। না, ফ্যাক্ট নিয়ে কথা বলবো। বলো, হ্যাঁ, আগে বলো, আগে এই যে কি বলবো? 7 টাইমস হাইয়েস্ট ভোটস, জিজ্ঞেস করো কি শুনতে চাচ্ছ? এটা কি রহস্য কি? এটা এখন আমার কাছে মনে হয়, কত টাকা দিয়ে ভোট কিনছো? না, এটা আমি সবচেয়ে গরিব, অসহায় যদি কোনো নায়িকা থাকে, আমি, এটা আমার ভোটাররা জানে, টাকা দিয়ে এখানে আসলে শিল্পী কেনা যায় না। সত্যি কথা যেটা কি, অনেকে শিল্পী সমিতি নিয়ে অনেক কিছু বলে, ভোট কিন্তু টাকা দিয়ে আসলে কেউই কিনতে পারে না। কেন? তুমি আমাকে টাকা দিলা তোমাকে ভোট দেওয়ার জন্য, আমি অন্ধকার ঘরে গিয়ে একটু হলেও বিবেকে বাঁধবে যে আমি তাকে ভোট দিয়েছি। অনেক স্মৃতি বিজড়িত থাকে কিছু মানুষের সাথে, ভালো লাগা, ভালোবাসা, এমনকি ভোট দেওয়ার 1 মিনিট আগে কিন্তু একটা ভোটার প্রার্থী চেঞ্জ করে ফেলে। বাসা থেকে একবার দেখা গেছে কি, আমি বাসা থেকে ভোট দিতে আসছি এক লিডারকে, কিন্তু তার বিপক্ষ লিডারের এমন একটা আচরণ আমার ভালো লেগে গেছে, আমি মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমার মনে হয় না যে এখানে টাকা দিয়ে কেনা যায়। আর শিল্পী এমন একটা জিনিস, শিল্পীদের সাথে, আমি একজন অভিনেত্রী, আমি যদি অভিনয় করে কোনো ফেক কথা বলি, তারা কিন্তু বুঝে যাবে। অভিনেতা অভিনেত্রীদের সাথে কিন্তু ফেক অভিনয়ের ভালোবাসাও চলে না। এটা আমার একদম অকৃত্রিম একটা ভালোবাসা, আমার ফেক কোনো কিছু নাই, এটাই। সো আগে শুনি, শিল্পী সমিতির নির্বাচনে তুমি ভোট কতগুলো পেয়েছো বলা যাবে তো? আমি, হ্যাঁ, 263 ভোট পেয়েছি। এটা আমার কার্যকরী সদস্যের সর্বোচ্চ ভোট, যেখানে আমার অনেক সিনিয়র বিজ্ঞজনেরা ছিলেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ওকে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী? না, আমাদের তো, আমরা কার্যকরী ইসি ছিলাম, আমাদের এক একজনের প্রতিদ্বন্দ্বী ছিল 11 জন করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওনাদের ভোটগুলো আমি আসলে ওটা করে রাখিনি, মার্ক করে রাখিনি, আমারটা আমি জানি। এক্সপেরিয়েন্স কি এবারের এক্সপেরিয়েন্স বলো? লাস্ট টাইম তো ইট ওয়াজ লাইক, ইট ওয়াজ আ মেস। খুব টাফ। আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়,
তারপরে আমি আমার স্কুল কলেজ সব জায়গায় একটু কেমন যেন ইলেকশন কেন্দ্রিক ছিলাম, কিভাবে যেন দাঁড়ায় যায়। আমার স্কুলের প্রথম ইলেকশন আমার মনে আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি ফার্স্ট বেঞ্চে বসি রেগুলার। ওইটা আমার নানু, আমার স্কুলের ক্লাস ছিল 8টা থেকে, আমার নানু 6টা বাজে আমার ব্যাগ রেখে যেত স্কুলে, স্কুলটা খোলার সাথে সাথে কেউ যেন ফার্স্ট বেঞ্চে বসতে না পারে, তখন 7:30টায় আবার আমাকে নিয়ে আসতো স্কুলে। তো কোনোভাবে আমার নানু এটা মিসিং করেছিল, আমি গিয়ে একদিন পেছনে বসে যাই। ওই স্কুলে আমি নতুন ভর্তি হয়েছিলাম, খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়। তো তখন ক্লাস টিচার রেগুলার আমাকে কর্নারে দেখে ফার্স্ট বেঞ্চে, বলতেছে তুই পিছনে কেন? শামসুল হক স্যার আমাকে তুই বলে ডাকতেন, আমার ক্লাস টিচার ছিলেন। আমি বললাম যে স্যার জায়গা পাই নাই। পরে বলে এখানে কিন্তু স্পেসিফিক শুধু ক্যাপ্টেনরা বসে, যেহেতু 8-এ নতুন ভর্তি হয়েছে, কোনো ক্যাপ্টেন স্পেসিফিক হয়নি, তো আমরা একটা ইলেকশন করি। মিনিটের মধ্যে স্যার মানে কাগজের মধ্যে লিখে ভোট দিতে বললেন, আরো 4-5 জন দাঁড়ায় গেল, আমাকে জোর করে দাঁড় করানো হলো। কিভাবে যেন মানে ক্লাসে যারা দাঁড়িয়ে ছিল 1টা 2টা করে ভোট পেয়েছে, সব ভোট আমি ইলেক্টেড হয়েছিলাম। ওই যে ইলেকশনের একটা ভালো লাগা তৈরি হয়েছে। সেম মাস্টার্সে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একটা ইলেকশন হয়েছিল, আমাদের টিচাররা ছিলেন সবাই মোটামুটি ডক্টরেট প্রাপ্ত টিচাররা। তো ওইখানে একটা ইলেকশন করে আমি দেখেছিলাম, মানে বিপক্ষে যিনি দাঁড়িয়েছিলেন বিপুলভাবে, এটা ছোট ইলেকশন ছিল, সিআর ইলেকশন, বাট আমার জন্য এটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, সামহাউ যারা বিপক্ষে ছিল তাদের একটা গ্রুপের কয়েকজন বাদে সব ভোটগুলো আমার। তো টিচাররা তোমার মতন প্রশ্ন করেছিল যে কি কেমনে সম্ভব, ভালোবাসা। ওকে, তোমাদের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে লাস্ট ইয়ারে অনেক কিছু হয়েছে, যেটা এখনো মনে হয় অমীমাংসিত একটা রহস্য হয়ে আছে, মানে জায়েদ নিপুণ যে ঘটনাটা, সেটা এবার একটু কমছে এবং এই জিনিসটা এবার মনে ছিল না। কি মনে হয় তোমার, কেন? এটার কারণটাই হচ্ছে, আমরা দেখো এখানে কারা দাঁড়িয়েছি, একজন মিশা সওদাগর, বুঝতে হবে তার কোয়ালিফিকেশন কি, সেই ইন্ডাস্ট্রিতে কি, একজন মনোয়ার হোসেন ডিপজল, ওনার আসলে কোনো ডেফিনেশন আমার কাছে নেই। দেখো আমার পছন্দ দাঁড়ায় যায়, চোখে পানি চলে আসে ওনার কথা বলতে গেলে। বাহিরে ওনাকে নিয়ে কি ভ্রান্ত ধারণা, উনি 2-4টা ছবি করেছে, আমি বলবো একেবারে না বুঝে করেছে। ওনার কিছু নেগেটিভ ছবির এখন কিছু ক্লিপিং দেখি, একেবারে না বুঝে করেছে এই মানুষটা। এই মানুষটার টাকারও অভাব নেই, এই মানুষটার নামেরও অভাব নেই। ওই ভাই আসেন, সে চলে গেছে কাউকে, কোনো প্রডিউসারকে হেল্প করতে। ওই ছবির ক্লিপিংগুলা বাদে সে এমন একজন মানুষ যার কথা, যার কোনো এক্সপ্লেন বা ডেফিনেশন আমি রত্না দিয়ে শেষ করতে পারবো না। তার পরবর্তী যারা আছেন প্রতিটা মানুষ, ডিএ তায়েব, রোবেল ভাই, সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, আলেকজান্ডার বউ, যারাই আছেন, আমি মানে দিলারা ম্যাডাম, প্রতিটা মানুষ কিন্তু এখানে, শাহানুর আপু আছেন, প্রতিটা মানুষ কিন্তু এখানে এক একটা মানে এমন একটা পার্সন চলচ্চিত্রে, আমি বলবো যে তাদের মুখ দিয়ে কারো দুর্নাম, মানে আমাদের একদম নির্দেশ ছিল, মিশা ভাই ডিপজল মামা বলে দিয়েছে যে আমরা কারো কাদা ছোড়াছুড়ি করব না। আর আমি তো ব্যক্তিগতভাবে এটা করিই না, কারণ হচ্ছে কাউকে ডাউন করে নিজেকে উপরে উঠাতে আমাকে হয় না। আমার নিজের যে কোয়ালিফিকেশনগুলো আছে আলহামদুলিল্লাহ, আমি সো প্রাউড। আমি যদি আমারগুলোই বলতে যাই, ওটাই তো তোমার টাইম কাভার হবে না, আরেকজনেরটা কখন বলবো, এই জন্য। ওকে, বাট গতবারে যে কাহিনীগুলো ছিল এইবার আসলে খুবই কমছে বিকজ অফ দ্য প্যানেল, নাকি? একদমই কমে গেছে। আমাদের প্যানেল থেকে একদম নির্দেশনা ছিল আমরা কাদা ছোড়াছুড়ি করি নাই। ইন্টারভিউগুলো দেখেছো কিনা জানি না, আমার হাতে কিন্তু আমি কাদা নিয়ে দাঁড়াই নাই। তুমি ছুঁড়ে দিলে আমি তো দিচ্ছি না, ধুয়ে ফেলতেছি। দ্যাটস ওয়াই কিভাবে হবে, হয়নি। ওকে, এই জন্য মানে বা হওয়ার চেষ্টাও হয়েছে, কিন্তু আমি কিন্তু এবারও দেখছি, বিকজ এবারও তো নিপুণ ছিল না, তো সেটা নিয়ে একটু বলো, লাইক চেষ্টা হয়েছে না। এখন ওনারা, আমি তোমাকে বললাম না যে আমি তো কাদা নিয়ে দাঁড়াই থাকি নাই, আমাকে কেউ ছুঁড়ে দিলে আমি মুখটা গিয়ে ক্লিন করে ফেলেছি। স্টার্টিং কে কি করেছে এটা কিন্তু সারা দেশের মানুষ জানে। চেষ্টা যে করা হয়নি কোনো কনফ্লিক্টে জড়ানোর, আমি বুঝতে পেরেছি। আমি দেখছি অনেক পোস্ট, আমি দেখছি অনেক কিছু দেখছি, সেটাই জানতে চাচ্ছি। বাট মনে হচ্ছে তুমি বলতে যাচ্ছ না। না না না, আমি এরকম না, আমি স্ট্রেট কথা বলি। অনেকে ট্রাই করেছে, যে অনেক, এটা অ্যাকচুয়ালি কি আমরা বুঝে গেছি যে এই ট্রাইটা নিছক। তুমি অনেকে কিন্তু সমিতিকে ইউজ করেছে নিজেকে পরিচিতি করানোর জন্য। তুমি দেখলে বলতেই পারবা না যে এই একজন মানুষ, সে কোনো অ্যাক্টর, সে কোনো ছবির সাথে জড়িত ছিল, সে নির্বাচনের সাথে জড়িত হয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করেছে। ওই সুযোগটা আমরা দেই নাই। যারাই জড়াতে চেয়েছে এই টাইপের দুই একজনকে আমরা চাই নাই যে আমরা নিজেরা তাদেরকে নিয়ে কথা বলার প্রয়োজনই মনে করিনি। এটাই। আর এবার নিপুণ হেরে গেছে, দেন এটার পরে রিপারকাশন কি ছিল?
আসলে নিপুণের হেরে যাওয়া বলবো না, আমি বলবো এটা নিপুণের একটা বিজয়। যদি মনোয়ার হোসেন ডিপজল সাহেব হেরে যাইতো তাহলে নিপুণের হেরে যাওয়া ছিল, কারণ নিপুণের আবিষ্কারক কিন্তু মনোয়ার হোসেন ডিপজল। একজন নিপুণকে কিন্তু প্রেজেন্ট করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল, তাই নিপুণ এটাকে খুব সুন্দরভাবে নিয়েছে। আমার খুব ভালো লাগলো যে ইলেকশনের দিন সকালবেলা ডিপজল মামা উল্টা তার গলার ফুলটা মিশা ভাই পরায় দিচ্ছে, নিপুণ আবার এটা চেঞ্জ করছে। তো এটা আমাকে জড়ায় ধরলো নিপুণ যে তুমি অনেক ভোট পেয়েছো। এই জিনিসগুলো আমরা একটা ট্রেন্ড চেঞ্জ করতে জানি যে এটাই তার মানে প্রমাণ। আর জায়েদ খান, জায়েদ এগুলো থেকে একটু দূরে ছিল, কারণ গত নির্বাচনের পরে জায়েদকে দেখেছি যে জায়েদ খান আসলে নির্বাচনের চেয়ে এখন নিজে যে একজন অ্যাক্টর এটাকে ফোকাস করছে। আচ্ছা, ওকে। অবশ্যই আমাদের কাছে তো জায়েদ, আমি তো জায়েদকে তোমার তার পরিচয়টা হইছে, আমি জায়েদকে রিলস দিয়ে চিনি নাই কখনো, আমি জায়েদকে ডিগবাজি দিয়ে চিনি নাই কখনো। জানি এটা কভার করবা তোমরা, তাই না? আমি জায়েদকে ডিগবাজি দিয়ে চিনি না, আমি জায়েদকে সিনেমার শুটিং থেকে চিনেছি। তো যে শুটিং করে একটা ছবি কিন্তু 2 থেকে 3 কোটি টাকা লাগে, ওখানে কিন্তু যাকে তাকে নেয় না। হ্যাঁ লাগে। মনোয়ার হোসেন ডিপজলের ছবি থেকে আমি জায়েদ খানকে চিনেছি। একটা ডিপজল সাহেব কিন্তু ছবিতে কখনো কার্পণ্য করে না। একটা ছবি ধরা মানে ডিপজল সাহেব 2 থেকে 3 কোটি টাকা লেগে যায়। কেন না লেগে যায়? এটা তুমি আমাদের সেটে যাবে, বাংলাদেশের ফিল্ম ডিপজল সাহেবের লেগে যায়। এটার খরচটা আমি তোমাকে বলি, সে তোমাকে চা বলো, বিস্কিট বলো, খাবার বলো, ড্রেস আপ বলো, ইচ এন্ড এভরিথিং এ কোনো কার্পণ্য করে না। সে প্রপারলি রেমুনারেশন দেয় মানুষকে, তার সেটে কোনো কার্পণ্য করে না। তো তার লাগবে না? 2-3 কোটি টাকার মুভি চলে যায়, তার ছবিতে চলে যায়। মুভিগুলো এরকম কিরকম বলো? তুমি তো দেখো না ছবি, কিরকম? এখন যদি বলবো তার মানে তুমি ভালো সাইডে ঘুরো না। তুমি ভালো সাইডে ঘুরো না, ভালো ছবি দেখো। বলবো হাদি সাহেবের মুখ খারাপ, না ভালো ছবি দেখো না। রত্নাম, যদি 2-3 কোটি টাকা কোনো মুভির বাজেট হয়, তাহলে গল্প, তাহলে লোকেশন, তাহলে মেকিং, তাহলে অ্যাক্টিং এরকম লেম হওয়ার কোনো কারণ নেই। আই এম রিয়েলি সরি, আই রিয়েলি ওয়ান্ট টু বি প্রাউড অফ মাই লাইক ফিল্ম ইন্ডাস্ট্রি, রাইট? কিন্তু মানে 2-3 কোটি টাকা বাজেট দিয়ে যদি মুভি বানাও, আমি তোমাকে জাস্ট বলতেছি, ধরো আমি জাস্ট লাপাতা লেডিস এখন নেটফ্লিক্সে আসছে, আমি এটা যখন মুভি রিলিজ হয়েছে হলে আমি তখন দেখে ফেলছি মুভিটা, তখন দেখে অনেককে বলছি মুভিটা দেখো, মুভিটার বাজেট খুবই কম। এখনকার প্রেক্ষাপটের সাথে আমি কথা বলছি না, আমি আগের কথাই বলতেছি। আমি বলছি এই মুভিটা তুমি দেখবা, একটা মানে প্রত্যন্ত একটা গ্রামের একটা শুটিং করা, নতুন সব ছেলে মেয়েদের, আমির খান প্রোডাকশন। কিন্তু আমি শুধু বলছি কোনটা, যে ইটস নট অ্যাবাউট বাজেট, ইটস অ্যাবাউট মেকিং, ইটস অ্যাবাউট লোকেশন, ইটস অ্যাবাউট স্ক্রিপ্ট, ইটস অ্যাবাউট অ্যাক্টিং। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বাট আমাদের এখানে সেটা নাই। ওই অ্যাক্টিং গুলো বোঝা যায় না। আমি এখন এরকম ছবিতে কাজ করছি, আমি নেগেটিভ সাউন্ড করতে চাই না, কিন্তু বুঝতে পেরেছি এটা নেগেটিভ চলে আসবে। কথা অনেক কথা তোমার এখানে বলতে হয়, সবকিছু পজিটিভ না, আমাদের পৃথিবীটাই নেগেটিভ পজিটিভ মিশ্রিত। তো আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এখন একটা ছবি আমি করতে গিয়ে যে ড্রেসের, আমাদের যে পরিমাণ ড্রেসের টাকা লাগে, ওই টাকা দিয়ে একটা ছবি হচ্ছে। এখনকার ছবির সাথে তো তুমি যারা জাতিগতভাবে ছবি বানায়, যারা ছবিরই মানুষ, আমি যাদের কথা বলতেছি, আনন্দ মেলার একটা ছবি করেছি আমি, ছবির নাম প্রিয় সাথী, মডেল শাহেদার আমি ছিলাম। আমাদের 13টা সেট ছিল এফডিসিতে, এক একটা সেটের তুমি কল্পনা করতে পারবা না কি পরিমাণ বিল দিতে হয়েছে। ওই ছবির বাজেট ছিল 3.5 কোটি টাকা। এখন এইটা যারা ছবি বানিয়েছে ছবির মতন বানিয়েছে। আর 35-এ আমাদের যে ফিল্ম ছিল, আমি জানি না তুমি জানো কিনা, আইডিয়া আছে কিনা, ওইটা তোমার পার মিনিটে কত টাকা লাগে? তাহলে এটা কেন 2-3 কোটি? ওগুলো ছবি ছিল। এখন তুমি যদি নাটকের সাথে ছবিকে মিলাও, আমি একটা নাটকের মতন কাহিনী তৈরি করলাম, 2-1টা গান দিয়ে ওটাকে ছবি বানাই দিলাম ঠেলে ঠুলে, ওই সব ছবির কথা আমি বলছি। এক্সাম্পল দাও এরকম একটা ছবি। না আমি দেখি না এগুলো ছবি, এগুলো ছবিতে অভিনয় করেছি আমি করেছি, আমি শুনতেও চাই না। না আমি শুনতে চাই। তোমার বলার সাহস নেই, শোনার সাহস নেই, চিন্তা করো। আমার বলার সাহস আছে, আমি নিজে অভিনয় করেছি ওই টাইপের 2-1টা ছবি থেকে অভিনয় করে আমি ব্যাক করে চলে আসছি। আমার ভালো লাগে নাই, কারণ চা খাওয়া যায় না, কফি খাওয়া যায় না, তোমার ড্রেস পরা যায় না, সব বাসা থেকে নিয়ে গিয়ে করতে হবে, এরকম একটা অবস্থা। তুমি সাথে জায়েদ খান ছিল, হ্যাঁ বলো, জায়েদ খান তুমি ডিপজলের মুভি থেকে চিনছো, বলো। হ্যাঁ, ওনাকে আমি যেহেতু মুভি থেকে চিনেছি, আমি বলবো যে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে সে ছবিতে কাজ করেছে। এখন দর্শকের কাছে কতটা জনপ্রিয় হতে পেরেছে কি পারে নাই, এটা পরবর্তী ব্যাপার, বাট তাকে অ্যাক্টর হিসেবে ট্রাই করেছে নির্মাতারা। এখন আমি একেবারে তোমার ফ্রেন্ড, তোমার সাথে তো ভালো ফ্রেন্ডশিপ আছে, মানে
আই ডোন্ট নো কার? জায়েদ খানের? জায়েদ খান আমার সিনিয়র, আমার Senior, আচ্ছা, okay. ইউনিভার্সিটিতে But, ছিলেন। জায়েদ সিনেমায় না, সিনিয়র হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির, উনি Right. ইসলামের ইতিহাসে ছিলেন, আমি সমাজ কল্যাণে ছিলাম, এবং এখানে বলা উচিত যে তার যে ফ্রেন্ড সার্কেলরা ছিল ওনারা আমাদের টিচার ছিলেন। ওকে ওকে। তো সেই হিসেবে জায়েদ খান আমাকে অনেক ইউনিভার্সিটিতে অনেক হেল্পও করেছে, এবং সে, এটা তুমি জানো কিনা, বিহাইন্ড যে জায়েদ খান, সে কিন্তু সহযোগিতার হাতটা এইভাবে আমি বাড়ায় যখন দেয়। ছোট ছিলাম, আমি তোমাকে বলি, আমি তখন আনন্দধারায় ছিলাম, তখন জায়েদ ভাইয়ের নাম ছিল জয়। আচ্ছা আচ্ছা, এটা আমি তো জানি। জয় ছিল নাম, তারপর যখন ফিল্মে এসে ঢুকলো তখন তার নাম রাখলো জুলাই। তো তখন আমার একটা বিষয়ে, তখন আনন্দধারায় সে আসতো যে তখন তো সে খুব সে আমার সাথে ভালো পরিচয় ছিল, বন্ডিং ছিল। আমি বলতেছি যে ওই জায়গা থেকে আসার পরে এখন ধর ফিল্ম করতেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছো, ফাইন, ঠিক আছে। ওইখান থেকে এসে আমি জাস্ট 1 মিনিট নিব, তারপর অন্য প্রসঙ্গে যাব। তুমি বলো, তোমার কথা শুনতে মানে ভালো লাগে অনেক। থ্যাংক ইউ। ওইখান থেকে আসার পরে মানে আজকে জায়েদ খান যে তুমি বলো, তুমি তাকে ডিগবাজি দিয়ে চিনো না, তাকে এই যে ক্লিপ দিয়ে চিনো আমরা না, এইভাবে চিনি না তো তাকে। আমার কথা, তোমার কোন একটা দায়িত্ব বা তোমাদের মানে এজ আ ফ্রেটারনিটি ওইখান থেকে দায়িত্ব একটা বর্তায় কিনা যে জায়েদ ভাই এগুলো কি করতেছেন। মানে দেখো আলটিমেটলি তার যেই ফেম অর ডিফেম যা হইতেছে, বা আলটিমেটলি কি এফডিসি নায়ক বা চিত্রনায়ক, তুমিও চিত্রনায়িকা রত্না, হ্যাঁ, সো এটা তোমার উপর এজ আ ফ্রেটারনিটি তোমার মধ্যে কিন্তু আসবে যে আরে জায়েদ খানের সাথে কাজ করে আর কি হবে। ওই দিক থেকে তোমরা আসলে বলো কিনা, বা আমি জানি না কেউ বলে কিনা যে কি করতেছো এটা তুমি। আই নো ইটস ইটস পার্সোনাল বিজনেস, নো ইস্যুস, দেখো তাও বলো কিনা। একটা কথা বলি, শিল্পী এমন একটা যে ভাই কি জিনিস, দিগবাজি দিয়ে বেড়াচ্ছ, কি বলতেছো উল্টাপাল্টা যা তা বলতেছো, কি এগুলা কেন বলতেছো? তুমি তো হিরো আলম না, এখন তো হিরো আলমের সাথে কম্পেয়ার করতেছে, এটা তো ঠিক না। কি বলতেছে উল্টাপাল্টা, কি বলতেছে আমি অনেক কিছু, ধর রোলেক্স নিয়ে কথা বলতেছে, আইফোন নিয়ে কথা এখন বলতেছে, রোলেক্স নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে কথা তোমার বলতেছে। শোনো, তুমি জিজ্ঞেস করতেছো কেন রোলেক্স নিয়ে? এই যে এইটাই তো আমার এখানে পয়েন্ট। এখানে আমাকে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করে, আমিও তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবো, বাট হাউ টু হ্যান্ডেল ইউ হ্যাভ টু নো দ্যাট। আরে তুমি দাঁড়াও না, আমি বলতেছি যে অ্যান্সারগুলো তুমি দিচ্ছ, তুমি জানো যে এটা বললে তুমি ট্রল হবো, বলতেছো আমি জানি ট্রল হবো, ইচ্ছে করে বলতেছো না, এটা কে জানে ট্রল হবে। তুমি এখন, আমি জায়েদ খানের ডিগবাজি কেটে লাগাই দিলাম, আমি ডিগবাজির কথা বলছি, জায়েদ খান ডিগবাজি দেয় 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 দেয়, আমি তোমার কথা বলছি, আমি ধরো যে বলতেছে, আমি বলছি তোমাদের জায়গা থেকে তোমরা বলো কিনা, শুধু সাথে মানে বলো কিনা। ধরো এজ আ জার্নালিস্ট, আমার যখন জার্নালিস্ট কিছু একটা উল্টাপাল্টা করে, আমি কিন্তু বলি যে শোনো এটা করে না, বা এটা স্টপ করে, বা এই কোশ্চেনটা করে না, বা এটা ডোন্ট ডু দিস, রাইট, ওটা আমরা বলি। বাট তুমি বলো কিনা, বা তোমাদের মধ্যে কেউ আছে কিনা যে ওকে বলে যে ভাই থামা, হয়েছে তো, একটু মুভিতে ফোকাস কর। শোনো, এখন আমাদের পাবলিক মিডিয়াটা এমনভাবে ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে, ঘরবাড়ির মতন কথাবার্তা শুরু হয়ে গেছে। এই যে তুমি যেভাবে কথা বলতেছো, তোমার এখানে আমি যেভাবে বলতেছি, এভাবে কিন্তু আমরা 6 ইয়ার্স আগেও বলি না, খুব ফর্মাল ভাবে খেয়েছি, এসেছি, বসেছি। এখন এগুলোর মধ্যে চলে আস। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার ঘড়ির দামটা কত, এই মিয়া এইসব বলেন না তো, এই ক্যামেরা বন্ধ, এইসব উচ্ছৃঙ্খলতা তো একটা শিল্পীর সাথে যায় না। সাংবাদিক হয়ে তোমার দায়িত্ববোধ কতটুকু, তুমি কি জিজ্ঞেস করতেছো, এটাও কিন্তু একটা বড় বিষয়। আমাকে জিজ্ঞেস করলে, আমি একজন সাংবাদিক, আমাদের কাছে অনেক সম্মানীয় বিষয়, বিশেষ করে শিল্পীদের কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ মিডিয়ার জার্নালিস্টদের কাছে। এখানে একটু আসতেছি, এক সেকেন্ড আমি শেষ করি, তারপরে তোমার কি, তুমি আরেক প্রসঙ্গ ঢুকে গেছো, ওটা শেষ করে আসি, ক্লোজার দিয়ে আসি। আমি এটা বলি জায়েদ খানের কথা বলবো, আরেক প্রসঙ্গে মোটেও আমি ঢুকিনি। জার্নালিস্টদের কাছে ক্লোজার দিও না, আমি কেন কৃতজ্ঞ আমি বলি, আমি যখন ফিল্মে এসেছি, আমার ছবি রিলিজের আগে আমাকে চেনে, হাউ টু পসিবল, এটা নিউজের জন্য, হাউ দিস ইজ পসিবল, রাইট, হ্যাঁ। ওই মানুষগুলো যখন আমাকে একটা কোশ্চেন করে, এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি অ্যানসার দেয়ার। আমি জায়েদ খানই আছি, জায়েদ খান সেম ইয়ার, ওকে, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওকে, আমি অ্যানসারটা পাই নাই, মানে তোমরা বা ওই জায়গা থেকে ভাবো কিনা, আমি তোমার অ্যানসার দিয়েছি, তুমি বুঝতে পারো না, বলি একটু, বা জায়েদ ভাই হইছে এরকম না, উনি একটা, আমি তো তোমাকে বলেছি তার কোয়ালিফিকেশন কি। এখন তার নিশ্চয়ই ব্রেনের মধ্যে একটা সেটআপ থাকে একটা শিল্পীর। আমাকে 1000 জন বলতেছে তোমার এইটা যাবে, এইটা যাওয়ার সাথে সাথে, এই ইন্টারভিউ যাওয়ার সাথে সাথে নিচে কমেন্টস পড়বা সার্কাসে নাচে, প্রথম বলবে আমি সার্কাসে নাচি। সার্কাস মানে কি, এটা অনেকের ধারণাই নাই। আচ্ছা, এখন এখানে আসি এই প্রসঙ্গে আসি, সার্কাস নিয়ে বলি একটু। আচ্ছা, আমি সার্কাস, ওমর সানি ভাইও মাঝখানে একটু ট্রল হইছে। ওমর সানি ভাই বলো, তুমি আর অনেক শিল্পীরা সার্চিং করো, অনেক শিল্পীদের পাবা, এমন কোনো স্বনামধন্য শিল্পী নাই যে মাটির মঞ্চে কাজ করেনি। আমি খুব প্রাউড ফিল করি, যা খুশি তা লিখুক আমাকে নিয়ে, যা খুশি তা বলুক। আরে ভাই, আমি তো অবৈধ কাজ করছি না, আমি রত্না, আমি কি 10টা বাজে বিজনেসম্যান চিনি না যারা আমাকে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিবে? আমি একটা কাজ করে তো টাকা আনতেছি না, আমি এটা আমার বৈধ, আমার ঘাম ঝরে কিন্তু এই কাজটাই।
রাইট। হ্যাঁ, নাচ গান ইসলামের দৃষ্টিতে সবকিছুই আমাদের কিন্তু মহিলা মানুষ এইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত না। এখন কিছু করার নেই, আমার পরিবারের দেখা গেছে যে একটা দায়িত্ব আমার উপর ডিপেন্ড করেছিল বা করে, সেখান থেকে আমি নাচ জানি, গান জানি, অভিনয় জানি, যেখান থেকে প্রতিভা বিকাশ করতে পেরেছি সেখান থেকে করেছি। এখন আমি ওইটাতে আমার একটা আর্নিং আছে, তারপর আমার তো করতালির জন্য হা হুতাশ লাগে। তোমার এই অনুষ্ঠানটা কেউ বন্ধ করে দিল, তুমি কিন্তু পারবে না গিয়ে একটা বিজনেস করে, তোমার কিন্তু বিজনেস করবে তুমি, হ্যাঁ, করার পরে কিন্তু তোমার ভিতরে অস্থির লাগবে যে আমি একটা ইন্টারভিউ নেই, আবার নিজেকে দেখি। তো আমরা শিল্পী, আমরা আমাদের কি করতালি শুনতে ইচ্ছা করে না? ওখানে তো খারাপ কিছু হচ্ছে না, ওখানে মাটির মঞ্চ, ওখানে তোমার লোকাল অনেক সময় এমপিরা আসতেছেন, চেয়ারম্যানরা আসতেছেন, থানার লোকাল পুলিশরা থাকছেন, প্রশাসন থাকছেন, সাংবাদিক থাকছেন, মহিলা দর্শক থাকছেন। আমরা যখন পারফর্ম করি করতালি দিচ্ছেন, একটা শিল্পী তো বাঁচার অক্সিজেন পায় এগুলো থেকে। তো আমি করছি এগুলো নিয়ে। তো এখন একদল কি বলে, ওই দল কিন্তু আমাদের দল না। আরেক দল আছে তোমার নিচে বলবে যে বা রত্না সুন্দর কথা বলেছে, সাহসী রত্না, ওই দলের জন্যই বেঁচে থাকা। দুই একজন লাওয়ারিশের জন্য কিছু কথা বলছো, ওনাকে নিয়ে কথা হয়েছে, সেটা যদি বলো তুমি। সানি ভাই কি কথা হয়েছে, ও সবাইকে নিয়ে একই কথা হয়। আমি মনে করি এটা শিল্পীদের একটা শিল্প চর্চার মধ্যে পড়ে, শিল্পীদের একটা প্রতিভা বিকাশের মধ্যে পড়ে। এখন যাকে তাকে নিয়ে তুমি একটা মঞ্চে গেলা, ওটা দিয়ে কিন্তু আমাকে দিয়ে ইনকাম করছে। শুধু আমি একজন আর্টিস্ট থাকি, এই আর্টিস্টের উপরে 2 দিন চালায় তারা। তো আমার নাম যখন পাবলিশ করার পরে দর্শক আসতেছে, ওরা বিজনেস করতেছে, আমাকে ওখান থেকে একটা অংশ দিচ্ছে, তার মানে আমার জনগণ জনপ্রিয়তা এখনো আছে। আমি ঘরে বসে তো আমার নিজেকে আমি প্রুভ করতে পারবো না, আমি এখনো কতটুকু আছি বুঝতে পারবো না, আমাকে বের হতে হবে। সেই জন্য বের হওয়া ওমর সানি ভাই না, সব ভাইদেরকে আমি মনে করি কাজকে মূল্যায়ন করা উচিত। কি করো এখানে, কি হয় বেসিক্যালি ওখানে আমার সিনেমার ধরো আমি বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলেও হয়। তো ওখানে তোমার দেখা যাচ্ছে আমার সিনেমার একটা গান, আমি একজন হিরো নিয়ে যাচ্ছি, হিরোকে আমার পেমেন্ট করতে হচ্ছে আমার পেমেন্ট থেকে। তো ওখানে আমার ছবির একটা গান ছেড়ে দিলাম, 2-একটা ডায়লগ বললাম, দ্যাটস ইট। সিনেমা হলে পর্দা ছিল, এখানে পর্দা নাই, এখানে তোমাকে রিয়েল দেখতেছে। আর এটা কিন্তু তোমার জন্য অনেক কঠিন ব্যাপার, তোমার গ্ল্যামার থাকতে হবে, সামনাসামনি তোমাকে দেখে ফেলছে দর্শক, একবার যদি তুমি ফল করো সেকেন্ড টাইম তোমাকে কেউ নিবে না। তা আমরা যেহেতু এটা একটার পর একটা কাজ করতেছি, যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয়। দ্যাটস ওয়াই এগুলো নিয়েও দেখি অনেক আজে বাজে কথা, আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয় না মঞ্জুর। এটা আমার জন্য মানে আমার খুব কষ্ট লাগে যে আমার বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, এখানে হাজার হাজার মানুষ থাকতেছে, এবং যে মানুষগুলো কমেন্টস করে না, 64 জেলায় ঘুরে ঘুরে কিন্তু আমরা যাচ্ছি, সবার কিন্তু মোটামুটি ধারণা আছে। এই কাজকে নিয়ে আপনারা এরকম কথা বলেন, রাতের আধারে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো, সেটাকে আপনারা মূল্যায়ন করতেন? আমাদের সেলুট করা উচিত। সেখানে আমাদের নেগলেন্সি করছে মানুষ। এই জিনিসগুলো কতটা কষ্টদায়ক চিন্তা করো তুমি। হ্যাঁ, আমারও সেইটাই কথা যে কাজ যখন করতেছো তোমরা, দ্যাটস ফাইন, ওটা নিয়ে তো তোমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কথাগুলো বলে, সেটা তখন এখন ইন্ডাস্ট্রির অনেকে যদি যেতে না পারে বলবে না, ইন্ডাস্ট্রির অনেকে তো ওখানে নিবে না। ওখানে সিলেক্টেড মেইন আর্টিস্ট যারা যারা বাংলা হলে দর্শক আনতে পেরেছে, তাদেরকে ওই মাটির মঞ্চে নিবে। এখন 5 লোকে কিছু বলবে, ওরা ইন্ডাস্ট্রির কোনোদিনই ছিল না। ওকে, আমরা আসি এখন রিসেন্ট যেই ঘটনা ঘটছে, তোমার কয়েকটি স্ট্যাটাস আমি আসলে পড়ে শোনাতে চাই। বিকজ অফ তোমাদের শিল্পী সমিতির নির্বাচিত হওয়ার পর যেদিন তোমার শপথ নিচ্ছ, 23 এপ্রিল, সাংবাদিকরা বলছে কালো দিন, এই দিন কখনোই ভুলবো না। তো এই দিনটা নিয়ে আসলে যে ঝামেলাগুলো শুরু হয়েছে, সেটা নিয়ে তোমার একটা দুইটা আমি পড়ি। একটা হচ্ছে ঝামেলা হওয়ার পরে তুমি লিখছো যে কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। 2 লিখছো তুমি আলোচনা আসার জন্য সাংবাদিকদের সঙ্গে মারামারি করার কি না জেনে কেন আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আগে ঘটনা শোনেন তারপরে বলেন। বাট ঘটনা তো আসলে ঘটছে রত্না, মারামারি তো হয়েছে, তাই না? সাংবাদিকের সাথে মারামারি করছে, হয়েছে কি ব্যাপারটাতে তো ফার্স্ট টু লাস্ট আমি এবং আমরা ছিলাম যারা শিল্পী সমিতির এই ঝামেলায় না, মানে এই ঘটনার দিন উপস্থিত ছিলাম। শপথ হচ্ছিল সেদিন, হ্যাঁ, আমরা শপথ নিলাম। শপথ নিয়ে আমরা ভিতরে গিয়ে বসলাম জাস্ট ছোট একটা মিটিং এর জন্য। আমরা 21 সদস্য বিশিষ্ট সবাই ছিলাম ওই দিন উপস্থিত, 2-1 জন মনে হয় ছিল না। তো শপথের পরে যখন গিয়ে বসলাম, বসার পরে কেউ একজন এসে বলল ঠিক এভাবে, শানু বাইরে কারা যেন মারতেছে। ওখানে কিন্তু সাংবাদিকও বলে নাই। আচ্ছা, ওকে, কারা যেন শানু ভাইকে মারতেছে, এটা আমরা দর্শক না কে কি কিছুই কিন্তু বুঝতে পারছিলাম না। সেই টেন্ডেন্সি থেকে আমাদের 2-1 জন এগিয়ে এসেছে, এগিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে হামলা না, তারপরে যে কে বা কারা সাংবাদিকদের হামলা করেছে, যাদের নাম এখানে অভিযুক্ত হয়েছে, আমি কিন্তু তাদের একজনকেও মারতে দেখিনি।
একজন কিন্তু মারেনি। হ্যাঁ, তারা স্টার্টিং এ তাদেরকে দেখা গিয়েছে, পরবর্তীতে জয় চৌধুরীকে তো সব জায়গায় দেখা গেছে। না, জয় চৌধুরীকে মারতে দেখেছো? আমি জানি না, আমরা ভিতরে ছিলাম। লাঠি নিয়ে যাচ্ছে, আচ্ছা, আমরা ফুটেজ দেখলাম আমি এটা। না, আমি জয় চৌধুরীকে লাঠি নিয়ে কোথাও দেখি নাই। লাঠি নিয়ে স্টিল যে আচ্ছা, যেটাই হয়েছে পরে দেখলাম কি আমাদের মূল ধারার সাংবাদিক যারা আমাদের প্রাণের মানুষ, যাদেরকে আমরা ভালোবাসি, এবং এফডিসি গেলে তুমি বিশ্বাস করবা যে নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে, কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে। ইলেকশনে দাঁড়িয়েছে, তুমি বিশ্বাস করবা না, একটা গ্রুপ আমাদেরকে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত এই মিশা ডিপজল পরিষদ আসুক অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের মধ্যে কেউ দেখলাম যে মানে এটা কিভাবে সম্ভব যে আমাদের মানুষরা আমাদের সাথে জড়িয়ে গেছে। এটা আমি বলবো যে তুমুল পর্যায়ের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এবং এই ভুল বুঝাবুঝির অবসানটা সুন্দরভাবে হতে পারত। যেহেতু আমরা জয়কেও বলেছি যে সাংবাদিকদের সাথে এটা একটা সুন্দর সমঝোতায় আসা উচিত, কারণ কনফ্লিক্ট করে এরা আমাদের অংশ, একটা এফডিসিরই অংশ। কনফ্লিক্টে জড়িয়ে তাদেরকে একটা পর্যায়ে রেখে শিল্পী সাংবাদিক সংঘর্ষ, এটা আমাদের কাম্য না। এই ইন্ডাস্ট্রি আমি চাই না অন্তত। কারণ আমি রত্না পুরোটাই আমি বলবো যে সাংবাদিকদের অনেক অবদানের কারণে কিন্তু আজকে আমার ছবির সংখ্যা কম, মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে। কোথাও কোথাও আমি দেখি যে আমার যে অনেক সিনিয়র তাকে আমার জুনিয়র বানাই দেয়, ওই যে চিনতো না ইদানিং চিনে। তো এইভাবে কিন্তু নিজে বুড়ি হয়ে বসে আছি এই সাংবাদিকদের এত পরিচিতির কারণে, আমাকে পরিচিতি করানোর কারণে। সেই ছোটবেলায় এসেছি, এদের সাথে কত ভালো লাগে, ভালোবাসা। আমি চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। কিন্তু শুরু থেকে আসি, আসলে ঘটনাটা কেন ঘটছে আমি যদি তুমি একটু বলে দেন, আমি একটা কোশ্চেন। কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না, কারণ আমি দেখেছি কি আমাদের ওই পর্যন্তই ছিল। এই খবরটা দেওয়ার পরে জয়ের যে স্পিডটা ছিল, এই স্পিডটা নিছক আমি বলবো কারা যেন শানু ভাইকে মারতেছে ওদের প্রতি একটা স্পিড। পরবর্তীতে জয় নিজেও হয়তো জানতো না যে এটা আমাদের নিজের পরিবারের সাংবাদিকদের সাথে লেগে যাবে ব্যাপারটা, এবং আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম আমাদের অনেক মূলধারার সাংবাদিক। কিন্তু এই মারামারি বা ভিতরে ঢুকে কারা এই কাজটা করেছে আই হ্যাভ নো আইডিয়া। আমি এটার কোনো মানে আসলে এটা নিয়ে কি বলবো আমি আর বুঝতে পারছি না। মানে যেটা আসছে সব জায়গায়, আমি আসলে জানি না এই কোশ্চেনটা কে করছে, কোনো এক ইউটিউবারের কথা আসতেছে, বাট সেই ইউটিউবারটা কে সেটা জানি না। যে ময়ূরীর মেয়েকে কোনো কোশ্চেন করছে, একটা অশ্লীল টাইপ ফালতু একটা কোশ্চেন করছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে শুধু কি ময়ূরীর মেয়েকে ফালতু প্রশ্ন করাটাই মারামারির কারণ নাকি অন্য কিছু? না না, হয় না, তোমার তিল থেকে কিন্তু তাল হয়ে যায়, বড় কিছু হয়ে যায়। এখন ময়ূরী আপুও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা, ময়ূরী আপুর মেয়ে কিন্তু কিছু না। আমি বলবো যে যারা ইউটিউবার আছেন, ইউটিউবার কি মঞ্জু এখন একটা বিষয় হচ্ছে তোমার হাতে একটা মোবাইল আছে, হ্যাঁ সবাই সাংবাদিক। আমি কিছু এই জিনিসগুলো যদি বন্ধ না হয় এই ধরনের প্রশ্ন আসতেই থাকবে। আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি, এই প্রশ্ন তো আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন কোনোদিনই হই নাই, কারণ আমার সাথে জাতি সাংবাদিকরা ছিল। এই ছোটখাটো মানে কেউ বা কি কোনো ধরনের ময়ূরী আপুর মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরী আপুর পারমিশন নিতে হবে যে আমরা কি ওকে কোশ্চেন করতে পারি আপু। এই জিনিসগুলো একটু সৌজন্য বোধ হলে এত বড় গন্ডগোলের সৃষ্টি হতো না। তো আমাদের তরফ থেকে আমি জানি না মানে জিনিসগুলো কিভাবে আমাদেরকে দেখছে। আমরা কিন্তু চাই যে আমাদের যে ইন্ডাস্ট্রি ছিল আগে, আমরা যে মানে এখন এফডিসিতে ঢুকলে ইনসিকিউর ফিল হয়। তুমি দেখো আমার কিছু রিলস হয়েছে, আমি আঁচল ঠিক করতেছি, শাড়ি পরাটাও কি আমার অন্যায়? আমি শাড়ি পরে গেছি, এই আঁচল ঠিক করতেছি, আমি এখানে অনেক সময় মানে অ্যাক্সিডেন্টলি অনেক কিছু দেখা যায় মানুষের এক্সপোজ, আমি নিজে জানি না, ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে, আমাকে ভিডিও বাইট দেওয়া হচ্ছে। তখন মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগে। এইগুলো আমাদের মূলধারার সাংবাদিকরা জীবনেও করবে না, কারণ তারা আমাকে তৈরি করেছে, তারা আমাকে মারবে না, আমাকে মেরে ফেলবে না। একটা রত্নাকে শিশুকে জন্ম দিয়ে কেউ বাবা মা মেরে ফেলেন না। তো এই যে এই মানুষগুলোকে সাংবাদিক এবং শিল্পী সমিতির সহ চিহ্নিত করা উচিত, চিহ্নিত করে এই মানুষগুলোকে আমাদের বয়কট করা উচিত। শুধু জয় চৌধুরী ভুল করেছে আপনাদের কাছে যে মানে দৃষ্টিকটু লাগছে যে ও করেছে, ভুল করুক বা না করুক, যেটাই করুক সমঝোতায় এটা আসুক বা না আসুক, আমি জানি না এটার মানে কি আপনারা কিভাবে নিচ্ছেন বা ও কিভাবে আপনাদের সাথে সমঝোতা করবে। আমি শিল্পীদের পক্ষ থেকে আমি সত্যি মানে সকল ভুলের অবসান হোক এটা চাই, এবং আমি নিজেও ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। কিন্তু সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সম্মিলিতভাবে শিল্পীদের সাথে আপনারা তাদেরকে চিহ্নিত করেন, তাদের সাথে এক পালে যদি তোমরা চলতে থাকো তোমরাই তো হারাই যাবা, তোমরাই হারাই যাবে এক পালে যদি এক মিছিলে চলতে থাকো। আমরা নিজেরাই তো বুঝতেছি না এখন কে কি।
এই জিনিসগুলো আসলে মানে নিজেদের কিভাবে এটার আমরা শিল্পী সমিতি থেকেও কথাবার্তা বলছি। একজোট তো ওরা হয়েছে এবং জয়কে ব্যান করলো। ওই একজোট না, আমাদের শিল্পীদের সাথে, শিল্পীদের কল্যাণের জন্য, কারণ এটা কিন্তু ওনারাও হারায় যাচ্ছে স্রোতে। এই যে অশ্লীল ছবির জন্য কিন্তু আজকে আমরা সুস্থ যারা নায়িকা ছিলাম তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি। আজকে এই অসুস্থ মানুষ নামক কিছু সাংবাদিক হয়ে গেছে, তারা মানে নর্মাল সাধারণের চেয়ে সাধারণ মানুষ, দর্শক মোবাইল ত্যাগ করে কোথায় কি আপনাদের শিল্পীদের, কষ্টে গড়া শিল্পীদের এক্সপোজ করছে। এই যে এদের জন্য একটা ঝামেলা তৈরি হচ্ছে, ঝামেলায় জড়াই যাচ্ছে আপনি আর আমি। রাইট। তো এখন তোমরা শিল্পী সমিতি কিছু করতেছো কিনা? এফডিসিতে, এফডিসির কোনো সমিতি কিছু করতেছে কিনা? এটা কজ সবাই ওখানে ঢুকতেছে, আমি পরিচালক সমিতি থেকে একটা নোটিশ দেখলাম যে সমিতির ভিতরে কোনো ইউটিউবার অনুমতি ছাড়া বা এরকম কিছু যে প্রবেশ করতে পারবে না। সমিতির ভিতরে না, এফডিসিটাই সিকিউর হওয়া উচিত। আমাদের মূলধারা সাংবাদিকরা আগে যেভাবে ছিল সেভাবে দাপটের সহিত চলবে তারা। এবং এই যে তোমার যারা মানে এই ধরনের মোবাইল নিয়ে একটা হুটহাট হয়ে গেছে, সাডেনলি যে রিপোর্টার হয়ে গেছে, ওদেরকে একটু ওদের হাত থেকে আমাদের মানে হেল্প করা উচিত। একটা সময় দেখা যাবে তোমার আমার শত্রু ঢুকে গেছে এই পালের মধ্যে, ঢুকে আমাকে এই ধরনের হট্টগোল হয়েছে মানে তারা কিন্তু পরবর্তীতে সুযোগ নিবে। এগুলো সুরাহা দরকার। রাইট। এখন এটা আসলে তোমরা রিচ আউট করছো কিনা সাংবাদিকদের সাথে? কেউ ট্রাই করছে কিনা কথা বলতে? না, আমাদের তো কথা হচ্ছে, সাংবাদিকদের সাথে মিটিং হয়েছে এবং এখানে একটা কমিটিও হয়েছিল 5 সদস্য বিশিষ্ট আমাদের সমিতি থেকে, যেখানে আমি ছিলাম, রুবেল ভাই ছিলেন, শ্রদ্ধেয় ডিএ তায়েব ভাই ছিলেন, মিশা ভাই ছিলেন, নানাশা ভাই ছিলেন। তো এটা ওনাদের সাথে সমঝোতা হয়ে গেছে, এই ব্যাপারটা অলরেডি আমাদের সমঝোতা হয়ে গেছে, ওনারাও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি। আমি তোমার ওয়ালে জয় চৌধুরী কিছু দেখলাম, ওইখানে অনেকেই ওকে বলতেছে যে না জয় এরকম মানুষ না, যখন আন্না আমাদের ফ্রেন্ড আন্না বলে না জয় আমাদের অনেক কিছু ভিডিওতে দেখলাম, হইতে পারে হিট অফ দ্য মোমেন্টও এরকম করছে। ওর যে আমি যে ভিডিও কথাগুলো দেখলাম, মানে সাংবাদিকদের সাথে এরকম ভাবে তো মানে কেউ মানে সাহস তো মানে কি এরকম ভাবতে পারে না যে সেটাই রিলেশনটা তো খুবই ডিফারেন্ট, তোমাদের সাথে সবার রিলেশন আমাদের খুবই ডিফারেন্ট রিলেশন। যারা আহত হয়েছে তাদের উপরে জয় এইভাবে আসবে, হাউ টু পসিবল? এটা আমি ট্রাস্টই করতে পারি না। ভিডিও দেখতে পাচ্ছি ওর মানে খুবই রেগে অ্যাগ্রেসিভ ভাবে সে যাচ্ছে, এন্ড এখন অ্যাগ্রেসিভ ভাবে সে এসছে, সে তো তোমার উপরে অ্যাগ্রেসিভ হয়ে আসে নাই। যারা ব্যাপারটা নিয়ে জড়িয়েছে যাদের সাথে, তাদের উপরে আসেনি, কিন্তু সে এসেছিল কারা যেন মারতেছে তাদের উপরে। না কিন্তু সাংবাদিক কিন্তু আমাদের তবে জড়ানোর পরে ওর কিছু করণীয় ব্যাপার ছিল, যেটা থেকে সমিতি থেকেও আমরা কথা বলেছি যে ওর অনেক কিছু করণীয় ছিল, যেটা এখন টোটালি ওর উপরে ডিপেন্ড করে। সমিতিগতভাবে দেখো, কোনো ওরা যখন একটা কমিউনিটি হয়ে গেছে, টোটালি কমিউনিটির বিরুদ্ধে ব্যাপারটা চলে গেছে, তখন কিন্তু এটা আমরাও কমিউনিটি হয়ে আমরা চেয়েছি যে এটা সমঝোতা হোক, স্টিল নাও এখনো চাচ্ছি, তো হয়ে গেছে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরি বলে নাই, এবং এখনো নাকি তার মধ্যে ওই ব্যাপারটা আছে যে রিগ্রেট নাই ওর মধ্যে, যে আমি ভুল করছি। এটা আসলে আমাদের সাংবাদিক সৈকত ভাই একটা স্ট্যাটাস দেখলাম, দেন আলকাসির আমাদের সময় ও দেখলাম, ও আবার একটা এসে দিছে যে জয় তেলে যাচ্ছে, এবং অনেকেই বলতেছে যে এরকম প্রচুর ফুটেজ আছে যেখানে জয় এরকম করছে, এবং জয় এখনো মানে ওর মধ্যে সে রিগ্রেট ব্যাপারটাও নেই, এবং সে সরিও বলতেছে না এখনো পর্যন্ত ঠিক মতো। এইটা কেন? আমি যদি ভুল করেই থাকি সরি বললে কি প্রবলেম? তুমি হয়তো আমার একটা স্ট্যাটাস পড়ো নাই, এখানে আমি বলেছি যে নমনীয়তা সৌন্দর্য বহন করে। আচ্ছা যাই হোক, তোমার না নমনীয়তায়, তাই নমনীয়তাই আর তাই আমার নমনীয়তা, হ্যাঁ, আর নমনীয়তাইও একটা মানে এই দুইটা ওয়ার্ডই লেখা যায়। তুমি যে উত্তম পুরুষে লিখছো তখন উত্তম পুরুষে রস্যই। আচ্ছা যাই হোক, আমার ভুল হওয়ার কথা না, আমি আমার মিনিং থেকে লিখেছি এনিওয়ে। তারপরে ভুল তো ভুলই, সংশোধন করার, হ্যাঁ সংশোধন করার চেষ্টা করব। ওটা আমি পড়ছি, ওটা ভালো লাগছে, বাট ওটার মিনিং কি ছিল সেটা বলো। মানে এটার মিনিং ছিল এই যে তোমাকে বললাম, তুমি আমার ভুল ধরিয়েছো, আমি মাস্টার্স পাস একটা মেয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল করেছি, তারপরে তোমাকে আমি বললাম যে ভুল তো ভুলই, আমি মেনে নিলাম। জয় চৌধুরী সেটা করে না, সেটা এখন আমরা আসলে কি ও যে জিনিসটা দেখতেছে যে আমার তো দোষ নাই, আমি তো আমার শিল্পীদের জন্য আমি এগিয়ে গেছি, কেউ যাক আর না যাক সবার আগে আমার নিজের জীবন বিপন্ন রেখে আমি দৌড়ে গেছি। ও কিন্তু অভিমান থেকে এই কাজটা করতেছে, কিন্তু আসলে কি এখানে না অভিমান চলে না, এখানে অভিমান ফ্যামিলির মতো তো একটা না সাংবাদিক এখানে। হ্যাঁ, আর আমাদের সাংবাদিকরা যারা আহত হয়েছে, যারা কথাগুলো তুলছে, একেবারে আমাদের ঘরের মানুষেরা। এদের কাছে মানে এদের কাছে ক্ষমা প্রার্থনা
বা ক্ষমা প্রার্থী হওয়াটা আমি মনে করি যে এটা খুব মানে সিম্পল একটা বিষয়, এবং ওনারাও যদি ক্ষমা করে দেন এতেও কিন্তু ওনারা বড় হবেন। জিনিসগুলো আমি বলবো যে আপনাদের সাথে না, যারা এখানে কনফ্লিক্টে জড়িয়েছে তারা এখানে কেউই ছিল না, ছিল একদম বাহিরের লোকজন, কিন্তু জড়িয়ে গেছে আমাদের নিজের লোকজন। বারবারই বলতেছি আমি, মেন সাংবাদিকরা সবাই মিলে একটা কমিউনিটি হয়ে জড়ায় গেছে। 22 জন 26 জন হসপিটালে চলে গেছে। এবং তুমি জানো সাংবাদিকরা নিজেরা পর্যন্ত দুঃখ প্রকাশ করছে, এখানে অনেকে কষ্ট পাচ্ছে যে এটা কেন হচ্ছে। আমাদের সমিতিটা আমরা এত কষ্ট করে এই প্যানেলটাকে নিয়ে আসলাম, এই প্যানেলের একজন জয়কেও ভালোবাসে অনেকে। কারোর সাথে পার্সোনাল গ্রাজ তো কারোর সাথে নাই, জগতে কারোর সাথে নাই। না অনেকে সেভ করার চেষ্টা করছে, কিন্তু সবাই বলতেছে কথাগুলো এই ঘটনার বেসিসেই বলছে। এখন জয়ের অভিমান থেকে জয় মানে কি বলছে, বাট আমার যেটা মনে হয় যে সাংবাদিকরা যেহেতু অভিমান করছে, রাগ করছে, এবং ওদের উপর যেই মানে ইনসিডেন্টটা হয়েছে, ওদের তো অনেকে হার্ট হয়েছে, দে ফিল ব্যাড। এন্ড আমার দেখে খুবই মন খারাপ হয়েছে যে সাংবাদিকদের সাথে কেন এই জিনিসটা হবে। কারণটা হচ্ছে কি এফডিসিটা কিন্তু আমার ঘর, হ্যাঁ শিল্পী সমিতিটা কিন্তু আমার ঘর। তো আমার ঘরে তারা দাওয়াতে গিয়েছে, যাওয়ার পর এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, জিনিসটা তাদের কাছে একটু কষ্ট লেগেছে। তারপরে তারা ক্ষমা প্রার্থনা চাইতে পারে, এটা সিম্পলি জিনিসটা করে শেষ করে ফেলা যায়। আবার দুঃখ প্রকাশ করেছে, সরির বাংলা দুঃখ প্রকাশ, এটাও মেনে নেওয়া যায়। আমি বলবো যে একটু সমঝোতায় সবাই মিলে সবাই আসলে আমি আসলে আমরা ভুক্তভোগী এখানে, সেটা করা উচিত, না হলে আসলে জিনিসটা আরো বাড়বে। সেটাই না বাড়লেই ভালো। আমরা আসলে সম্মানিত শিল্পীদ্বয় এবং সম্মানিত সাংবাদিক, আপনাদের আমাদের মধ্যে এই জুট ঝামেলা একেবারেই থাকা উচিত না। আমরা উভয়ই মিলে যদি একটু সমঝোতায় আসি, একটু ছাড় দিয়ে দেই না, তাতে কি হয়েছে? ছাড় দিচ্ছে, বাট শিল্পীরা হয়তো একটু না এটা তুমি ভুল বলছো। দিতে বলো তাইলে হয়ে যায়। তুমি নিজেকে তো তুমি তো এখন সাংবাদিক হয়ে গেছো, এখন তো তুমি এগুলা বলবা। সাংবাদিক ছিলাম শুরু থেকে, আমি শুধু না, বাট এজ আ ফ্যামিলি মেম্বার থেকে আমি বুঝতেছি যে না তুমি তো অভিনেতা, আমার সাথে ছবি তুললা, পোস্ট করলা, শিল্পীও তো তুমি। আমি দেখলাম যে ওদের যে অভিমানটা এবং মন খারাপ করছে, কষ্ট পাইছে যে এদের সাথে এইরকম একটা রিলেশনশিপ কেন হবে, এরকম ঘটনা কেন ঘটবে, আমাদের গায়ে হাত তুলবে কেন, এটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাট সেটা আমার মনে হয় মিনিমাইজ করে আগাইলে আমার মনে হয় জিনিসটা সবার জন্যই ভালো। সেটা ব্যাপার, ওটা বলছে। আচ্ছা, হাত একজন প্রকৃত শিল্পী তোলেনি, রাইট। আর তুমি লিখছো কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ, এটার মিনিং সেটাই তো আমি বললাম যে এটা তো থামাতে যাওয়া হয়েছিল, যে ঝামেলাটা থামুক। তুমি ওর পক্ষ হয়ে বলতেছ, মানে ওর কথাটা বলছো? আমি না যে আমাদের সবার পক্ষ হয়েই বলতেছি। এখানে অনেকেই কমেন্ট করতেছে যে আপনি একটু নমনীয় হন। আমাকে অনেকে কমেন্টস মোটেও করেনি, একজন সাংবাদিক কি বুঝে করেছে, আমার এখানে অনময়, আমি কি ওখানে ছিলাম? একটা দেখলাম যে ধরো আমি ভাবছি তুমি নিজের হয়ে লিখছো যে শিল্পী ভাই থামাইতে গেছি আমরা, বা আমি থামাইতে গেছি, তুমি স্ট্যাটাস দিয়ে থামানোর চেষ্টা করতেছ, আমি দেখছি তোমার ওইটাই কথাটা, ওইটাই তুমি সেই তখন এরকম কিছু মানে না একজন দুই একজন কি লিখছে আমি বললাম না, ওই দুই একজনের কথাই আমার কিছুই যায় আসে না। আমাদের মাই টিভি সম্মানিত একজন অনেক নমনীয় মানুষ, অনেক নমনীয়, আমার নমনীয়তা প্রুফ আমার ইলেকশনের রেজাল্ট, দ্যাটস ওয়াই উত্তর আমি এগুলো নিয়ে দিতে চাই না। কে কি বলছে আমার ইলেকশনের রেজাল্ট, ইলেকশন তো আমি নিজে লিখে একটা নাম্বার দিয়ে দেই না, মানুষের ভোট, মানুষের মন থেকে ভালো লাগছে, পোষণ করে লিখছো যে আমি এটাই আমার শিক্ষা। ওকে, হ্যাঁ ভালো লাগছে, আমি ওনার মত হতে চাই। ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটাতে একটা লাস্ট ওয়ার্ড বলে দাও তুমি, এই যে আমাদের এই ঝামেলাটা নিয়ে শিল্পী সমিতির তোমাদের পক্ষ থেকে আসলে কি হইতে পারে, নেক্সট স্টেপ কি হতে পারে তোমাদের, একটু বলে দাও। শিল্পী সমিতির পক্ষ থেকে দিয়ে আমাকে তো আমাদের কাছে তো ওনারা যেটা চেয়েছে সেটা করা হয়েছে, ওনাদের যেটা চাওয়া ছিল সব করা হয়েছে। এখন কি কি চাওয়া ছিল, কি কি করছো? ওনাদের সমিতির কাছে চাওয়া ছিল জয় চৌধুরী সম্পর্কে যেটা বলেছে ওনারা, আমরা করেছি এক মাস। হ্যাঁ, ওনারা এটা চাওয়া ছিল, চেয়েছি। এখন জয় চৌধুরী, ব্যক্তি জয় চৌধুরীর কাছে ওনারা যেটা চাচ্ছেন বা কি চাচ্ছেন, ক্ষমা প্রার্থনা চাচ্ছেন বা তাদের ওইটা হচ্ছে না, ওইটা ব্যক্তি জয় চৌধুরীর সাথে ওনারা জানবেন। সমিতির যেটা করণীয় ছিল আমরা করেছি। এখন সাংবাদিকদের কাছেও আমাদের চাওয়া আছে যে আপনারা মূলধারার সাংবাদিকরা পারেন, আমরা কিন্তু সব সাংবাদিক চিনি না, শিল্পীরা, হ্যাঁ যারা আমাদের যারা তাদেরকেই চিনি আমরা, যারা উল্লেখযোগ্য তাদের সারা বাংলাদেশের শিল্পীরা তাদেরকেই চিনে, আমরা তাদেরকে নিয়ে চলি। এখন আপনাদের সাথে যে কিছু আশেপাশে দাঁড়ায়
মানে হুট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, এই ধরনের প্রশ্ন করে একটা গন্ডগোল পাকাই দিচ্ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, চিহ্নিত করে আমাদের শিল্পী সমিতির সাথে বসেন, বসে আমি বলবো যে একদম আমরা এই ঘটনা দিয়ে খারাপ কিছু থেকে ভালো কিছু হোক, হ্যাঁ এই ঘটনা দিয়ে আমরা যেন শিল্পীরা আপনাদের নিউজেরও যেন একটা মূল্য থাকে, আমরা নিজেদেরকে ভালোভাবে যেন প্রেজেন্ট করতে পারি। আরেকটা জিনিস মঞ্জুর, আমি কিন্তু তোমার এই ব্যাপারটা নিয়ে জায়েদ খান যখন বিগতকালে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আমি ওনার সাথে কথা বলেছি, কাজী হায়াত কাকার সাথে একবার কথা বলেছি, দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের সাথে কথা বলেছি। ব্যাপারটা কি নিয়ে কথা বলেছি, আমি একটা ছবির শুটিং এ গিয়েছিলাম, তুমি দেখেছো কিনা জানি না, হ্যাঁ ওখানে কিন্তু আমি দেখলাম যে মানে গল্পটা খুবই স্বপ্ন ছিল। এটা কিন্তু আজকে না, এটা 2023 সালে লিখেছি আমি, লিখে আমার ঘুম হচ্ছে না একটা ছবি করতে গিয়ে। আমি একটা ছবি করতে গেছিলাম, ছবির নাম হচ্ছে কি জানো, কিশোর গ্যাংস্টার, হ্যাঁ কক্সবাজারে। তো আমি যাওয়ার পরে রেডি হয়ে হোটেল থেকে নামলাম, যে আমাকে আনতে গেল প্রোডিউসার যাকে দায়িত্ব দিল যে নায়িকা নিয়ে আসো, মাইক্রোতে উঠাচ্ছে আমাকে এইভাবে ছবি তুলতে আমি কি করেন, ভিডিও করতেছি একটা আমার ইয়েতে দিব, পেজ আছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি বিসমিল্লাতে গন্ডগোল করবো না, কারণ আমারও অনেক বদনাম যে আমি গন্ডগোল করি, জড়ায় যাই, এটা সেটা বলি। আচ্ছা থাক, অনেকদিন পরে একটা ছবিতে কাজ করতেছি, একটু শান্ত থাকি। আচ্ছা উঠে নামলাম, ওই ছবিতে মানে যারা ছিলেন প্রোডিউসার ছিলেন তাদেরও বললে পেজ আছে, তারা করতেছে। আচ্ছা প্রোডিউসার শেষ হইলো, শেষ হওয়ার পরে স্টিল ফটোগ্রাফারের পেজ আছে, শেষ হইলো, শুটিং শুরু হইলো, হাজার দর্শক তাদের হাতে মোবাইল দিয়ে এগুলো তুলতেছে, বুঝছো। আমরা ছবির গান রিলিজের আগে কিন্তু মোবাইলে আমি নিজে এক্সপোজ হয়ে যাচ্ছি। এরপরে এসে আমি বললাম যে ভাই আমি স্পটে আর থাকবো না, আমি জিপে যাই, শর্টের সময় আমাকে করেন। জিপে গিয়ে আমি একটু ঘুমাইলাম, ঘুমানোর পরে একটু চোখ খুললাম, চোখ খুলে আমি বলি যে এটা কি, কাপা টিকটক বানাই এটা ড্রাইভার, হ্যাঁ মানে আমি এখন তারপরে আমি ঢাকায় এসে সবাইকে নক করছি, আমি বলছি যে ভাই যারা ক্ষমতায় আছেন তারা করেন, এইটা বিষয়টা নিয়ে আমরা কথা বলি, বিনা পয়সায় কেন নিজেকে এক্সপোজ করব। আমি নিজে একটা ছবি বিক্রি করছি আমার 1 লাখ টাকা দিয়ে, ছবিটা একটা ক্যালেন্ডারে যাবে একটা প্রোডাক্টের সাথে, সেখানে আমি কিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছি, আমি এত সস্তা কেন হচ্ছি, মানুষ যা বলে বলুক, আমি রত্না কত ছবি ছেড়ে দিয়েছি আমার পড়াশোনার জন্য, বেছে বেছে কত কাজ করেছি আমি, সেই জায়গাটার মধ্যে এইখানে আমি এইভাবে এক্সপোজ হব, এর চেয়ে ঘরে পচে মরি তাও ভালো। কেউ কথা মানে ওইভাবে আমি আমার ব্যর্থতা, আমি ওইভাবে সবাইকে কম্বাইন করতেও পারিনি, ব্যাপারটা নিয়ে সুরাহও করতে পারিনি। at least এফডিসিটা আমাদের জন্য সিকিউর হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। যে কেউ জাস্ট মোবাইল নিয়ে ঢুকে তোমার একটা বাইক নিয়ে নিয়ে তোমার উল্টাপাল্টা ফুটেজ নিয়ে বিনা পয়সায় তুমি এখন পয়সা দিও, তুমি তো এই ফুটেজ তুমি দিবা না। না আমি দিব না, তো আমি কখনোই দিব না, পয়সা দিয়ে দিব না, অবশ্যই দিব না, তুমি দিব না, তার মানে পয়সারও কেস নেই এখানে। কেস হচ্ছে তোমার একটা মানে তুমি না জেনে তোমার একটা ফুটেজ নিয়ে নিচ্ছে, পাপারাজ্জি। আর এখন আমাদের শিল্পীদেরও এখানে অনেকের দোষ আছে, একটা রেস্টুরেন্টে গেল ভালো ভালো খাবার, ওগুলার ছবি তুলে আমি আছি এখন ক্যাফেরিওতে, আরে মানে ওপেনিং এ যায়, ওপেনিং এ যায় না, ওপেনিং তো একটা পয়সা যেতেই পারে, এটা তার বিজনেস পারপাস, অবশ্যই যাবে ওপেনিং এ, আমি সাপোর্ট করি এগুলাকে। আমি খেতে গেলাম, আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার্স, আমি কেন আরেকটা রেস্টুরেন্টের বিনা পয়সায় আমি পাবলিসিটি করব, এটা আমি কি দেখাচ্ছি? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে টাকা দিয়ে বলবে যে আপনি আমার ফেসবুকে কখনো এগুলা দেখবা না, আর যদি দেখো বুঝতে হবে ওই রেস্টুরেন্টের ওনার আমি বা আমার হাজবেন্ড। হয়তো আমি বলি নাই, আমার নিজের ভাই বোন মা বোন ছাড়া আমি এই মাগনা পাবলিসিটি, আমাকে না চিনে মানুষ আমি করব না। তো আমি দেখি যে মানে আমি খেতে গিয়েছি, আমি অমুক জুয়েলার্সে আছি, আমি এই অমুক শপিং এ আছি, মানে নিজেরা কোথায় খাচ্ছে দাচ্ছে, নিজের এখন কি কোয়ালিটি, এগুলা বুঝাইতে গিয়ে পাবলিসিটি করতেছে কিছু কিছু শিল্পী, সবাই না। আমি দেখছি অবশ্যই, আই হ্যাভ নোটিসড এগুলো আসলে এগুলা শিল্পীদের বয়কট না করলে আমার একদমই ভালো লাগে না। আমি কি খাইলাম না খাইলাম এগুলার ছবি আমি খাইও না ভালো, কারণ আমি গরিব মানুষ। আমরা রত্নার আই হোপ যে আমাদের এই যে সাংবাদিক এবং শিল্পীদের সাথে যে ব্যাপারটা ভুল বোঝাবুঝি, তো আসলে এটা বলতেছে না, এটা আসলে ঘটনা ঘটছে, তো সেই জন্যই ভুল বোঝাবুঝি যেটা তোমরা বলতেছো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা যেন ঠিক হয়, বাট আসলে এইরকম যেন ঘটনা না ঘটে সেটা আসলে আমি খুবই চাইবো। সাংবাদিকদের সাথে এই জিনিসটা, তোমাদের সাথে আমাদের সাথে এই জিনিসটা যেন ঠিক হয়ে যাক সবসময় চাইবো। বলতেছে যেমন যে আমি খুবই গরিব নায়িকাদের মধ্যে আমি সবচেয়ে গরিব, আমার গাড়ি নাই কিন্তু গাড়ি নিয়ে আসছি কিন্তু, হ্যাঁ গাড়ি নাই বলি নাই যা, তো ও খুব গরিব নায়িকা ওইটা বলছে। বাট তার আগে এই গল্পটা শোনার আগে আমি একটা কোশ্চেন করতে চাই রত্না, সেটা হচ্ছে অনেক সাংবাদিক জয়কে নিয়ে ব্যান করলেও অনেকে তাকে নিউজ করতেছে ঠিকই, এবং একজন নায়িকা স্ট্যাটাস লিখছে
জয়কে নাকি ব্যান করা হয়েছে, তো সবার হোম পেজে দেখি জয়েরই নিউজ। তাহলে ব্যান করলো কারা, কোন সাংবাদিকরা? তার মানে কি সাংবাদিকদের মধ্যে দুইটা দল, তিনটা দল? আমি তো আর সাংবাদিকদের দলের কথা, আমি আর্টিস্ট বলতে পারবো না, আমি আমাদের দলের কথা বলতে পারবো। বাট সাংবাদিকদের এটা দলের সত্যি, কথা জয়ের কিন্তু আসলে নিউজ তো দেখতেছি আমি, সবাই তো নিউজ করতেছে দেখুন, তাহলে ব্যান কারা করছে? না, সাংবাদিক তো মানে যারা ওরা ব্যান করেছে, কারা নিউজ করছে, এগুলো সম্পর্কে আমি কথা বলতে পারবো না, আমি জানি না তো। নিউজ আমি দেখি। তার মানে ইউনিটি তো নাই আলটিমেটলি। না না, এখন তোমার হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার শিল্পী, সবাই কি একমতে থাকে? একই এতে থাকে না তো। তুমি কেন ঠিক হয়ে যাবে, তুমি কেন নির্বাচনে ফার্স্ট হইছো আমি বুঝতে পারছি। তাই না? কেন বলো না, কেন বলো না যে ডিপ্লোম্যাটিক তুমি। না না না, ডিপ্লোম্যাটিক না, বাট না না, তুমি যেখানে যেখানে অ্যানসার নেই তুমি সেখানে কোনো কথা বলো না। এটার অ্যানসার ওটা নাই, ভালো লাগছে। ওকে, সো আমরা ওই গল্পে আসি। হ্যাঁ বলো, কেন তুমি এটা বলো নিজেকে, তুমি কেন, তুমি এত ভালো মানুষের ভালোবাসা পাইছো, এত কিছু পাইছো, তারপরে কেন গরিব নাকি বলো নিজেকে? আরে আমি গরিব মানুষ, আমি বলবো না। কেন বলো সেটা শুনি, একটা রিজন শুনি। আমার কাছে মনে হয় কেন আরো বড় লোক হওয়া যায়, তো আরো কিছু কিরকম? থাকতে কিভাবে পারতো। সেটা যদি আমি নায়িকা না হয়ে পড়াশোনার দিকে ফোকাস করতাম শুধুই, তাহলে আমি অনেক রিচ থাকতাম। সিনেমাতে এত টাইম পাস হয়ে গেছে, বাট নায়িকারও তো অনেক রিচ, এইদিকে ওইদিকে আছে, আমি হতে পারিনি সামহাও। না একটা কারণ তো আছে, আমি সেটা হতে বলো। পারিনি। আবার একেবারে যে ডাল ভাত খেয়ে ভালো নেই তাও বলবো না, আলহামদুলিল্লাহ। তোমার রেস্টুরেন্ট কেমন চলতেছে? কাজে আলহামদুলিল্লাহ ভালো। মানে গরিব নাকি রেস্টুরেন্ট আছে কিন্তু ভালো চলতেছে। জেন, হ্যাঁ আপনারা বনশ্রীতে এই রেস্টুরেন্ট দিয়ে নামটা বলো একটু। ওয়েস্টার্ন লাউঞ্জ, মেরাদিয়া বাজারে। কিন্তু এখন এই রেস্টুরেন্ট দিয়ে গরিব হয়ে গেছি, রেস্টুরেন্টে কন্টিনিউ থাকতেও পারছি না। রাইট। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে মানে আমি কি এটা অফ করে দিব না অন রাখবো সেটাও বুঝতে পারছি না। না আমার মনে হয় অনেক নায়িকা এখন বিজনেস করে না, তোমাদের মতো অপু বিশ্বাস করা উচিত, করা উচিত, হ্যাঁ করা উচিত। বেশিরভাগ নায়িকাদের পার্লার দিয়েছে, বাট আমি পার্লারের কাজ সম্পর্কে একেবারে মানে পারদর্শী না, আর বুঝি না আমি এই পার্লার। এই জন্য আমার রেস্টুরেন্টে, আমি নিজে খেতে পছন্দ করি রেস্টুরেন্টে, এই জন্য দেয়া। আচ্ছা, এখন অনেক নায়িকার ধরো সে নায়িকা হিসেবে কোনো হয়তো কাজ নাই বা মুভি চলতেছে না, কিন্তু ফিতা কেটে কেটে ঠিকই আর্ন করতেছে। এটা তুমি কিভাবে দেখো? এটা আমি অনেক বড় ভাবে দেখি। ফিতা কাটতে যাকে তাকে নিবে না, ফিতা তাকে দিয়ে কাটা হয়, যাকে দিয়ে ফিতা কাটালে ওই দোকানে কিছু সেল হবে। তো ফিতা কাটাটাও একটা যোগ্যতা। এইগুলা নিয়ে যারা কথা বলে মানে তারা, আমি বলবো যে মা একটা, বাবা অনেকগুলা। কথা বুঝছো? দর্শক অনেকে কমেন্টস করে উল্টা পাল্টা, কাজ নিয়ে যদি কমেন্টস করে তাহলে ওরা মানে কি বলবো, আর পৃথিবীতে কোনো বৈধ না না শিল্পীরা না, এগুলা নিয়ে তোমার অনেক দর্শক কথা বলে, উল্টা পাল্টা কথা বলে। দর্শকও বলবো না, তারা 10-12 জনের একটা গ্রুপ হয়েছে, সব নায়িকাদের নায়কদের সবার নিচে গিয়া এই ফিতা কাটা, উমুক কাটা, তুমুক কাটা। আরে ফিতা কেটে দেখাও না 2-4-10টা ফিতা কেটে দেখাও, এটারও তো যোগ্যতা লাগবে। যাকে তাকে তো ডাকবে না, কাজ করে খাচ্ছে, কাজ নিয়ে এত কথা হবে কেন? রাইট। ওকে, রত্নাকে আপনারা আসলে অনেকভাবে ছিলেন, বিশেষ করে শাকিব খানের সাথে প্রচুর মুভি উঠছিল। শাকিবের নামটা নিতেই হবে, না হলে না আমি আমার পুরনো মুভির কথা বলছি। আমাদের পুরনো যে ইন্টারভিউ ছিল সেখানে অনেক কিছু আসছিল, আর একটু আগে তুমি বললা না আমাদের তো ওটা নিয়ে কথা বলতে হবে একটু। সো সেইখানে আসলে অনেক যেই কথাগুলো তুমি বলছো সেগুলো নিয়ে তুমি অনেক কিছু ফেস করছো, একটু শেয়ার করবা? আমার যে পুরনো যে শোটা ছিল তোমার আমার, সেখানে তুমি অনেক কিছু বলছো শাকিব খানকে নিয়ে, এবং সেইখানে আসলে এবং তুমি একটা যেটা টাইটেলই ছিল যে শাকিব খানের যদি মুভি থেকে সরে গেছিল, সেটা নিয়ে তুমি অনেক কথা শুনতে হয়েছে তোমাকে, একটু যদি এটা বলতা। না আমার মানে ফেস করা, আমি কোনো কিছু ফেস করি না, কারণ আমার প্রতিটা জিনিসের উত্তর থাকে। হ্যাঁ, যে এই কথাগুলো আমি বলেছি মিনিংলেস, মিথ্যা কোনো কিছু আমি কখনোই বলি না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কথার মধ্যে কোনো মিথ্যা থাকে না, স্ট্রেট যেটা হয় সেটাই আমি বলি, ফেস করি না। আমি বলেছি, আবারও বলবো, জিজ্ঞেস করলে সত্যি ঘটনা তো আর মিথ্যা বানায় বলতে পারবো না। সো তুমি কি ফেস করছো আসলে? তোমাকে যখন জিজ্ঞেস করতে তখন তুমি কি বলছো? যে আমার আসলে এখন মনেও নাই, আই এন্ডোর্স ইট, যে আমি যেটা বলছি সেটা ঠিক। হ্যাঁ আমি বলেছি, এই জন্য বলেছি। এটা আমার কাছের মানুষ হলে আমি উত্তর দিয়েছি, আর দূরের মানুষ হলে এগুলা জিজ্ঞেস করে ওরা কি বলে এগুলা নিয়ে মাথায়। ওকে, আরেকটা হচ্ছে তুমি বলছো যে সবকিছুর জয় হয় শুধু ভালোবাসার মানুষটা ছাড়া, এটার মিনিং কি? ওই যে বললাম না না প্রিন্সেস, না না এক্সপ্লেইন করবে তুমি এটা? হ্যাঁ করব। প্রিন্সেস ডায়নার মতো, রাইট? আরে আই লাভ মানুষের, আমি ক্রাউন দেখতেছিলাম, দা ক্রাউন লাস্ট সিজন 6 এর, কি এত মানুষের জীবনে বিয়ে হয়, বাচ্চা হয়, বন্ধু থাকে, অনেক কিছু থাকে, তারপরেও কিছু কিছু অপ্রাপ্তি থাকে, যেটা সে আসলে কিছু কিছু অপ্রাপ্তি থাকে, কিছু কিছু না পাওয়ার মানুষ থাকে, যেটা কিনা হারিয়ে যায় জীবন থেকে, হয়তো নিজে সেই জানে।
আর কেউ জানে না। তো আমার জীবনে হয়তো এমন কেউ ছিল যাকে নিজের মতন করে করতে পারিনি বা নিজের মতন করে পাইনি। তো যখন কোনো জয় হয় না তখন মনে হয় যে আসলে আমি তো যেই গেমটা আমি করি, নির্বাচন গেম, মানুষ নিয়ে খেলা, রাইট। তো সেই মানুষগুলোর কাছে আমি নির্বাচিত হয়ে যাই, কিন্তু জীবনের কোনো একজন মানুষের কাছে আমি আমার পছন্দগুলো নির্বাচিত করতে পারিনি। এরকম হয়তো কাউকে হারিয়েছি, বা যার কারণে সেই উপলব্ধি প্রায় জয়ের সময়ই আসে, যখন আমি কোনো কিছুতে বিজয় লাভ করি, যখন অনেক মানুষের ভালোবাসা পাই, তখন মনে হয় এত মানুষ ভালোবাসে আমাকে, কিন্তু কিন্তু অনেক কষ্ট হাঁটতেছি। না 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 না, মোটেই না, কারণ কষ্টটাকে অতিক্রম করে এখানে বসে আছি। আর একটু বলতে চাও, লাইক আমি কি আরেকটু ভিতরে ঢুকবো? নো প্রবলেম, ঢুকতে পারো। লাইক ইজ ইট অ্যাবাউট ইউর লাইক স্পেশাল বয়ফ্রেন্ড অর এক্স বয়ফ্রেন্ড অর লাইক বা লাভ লাইফ একটা তোমার ছিল বিফোর ইউর গেটিং ম্যারিড? আই হেট বয়ফ্রেন্ড ওয়ার্ড আমি পছন্দ করি না, আমি কোনো বৈধ ওয়ার্ড ছাড়াও পছন্দ করি। আমি বলবো যে প্রেম ভালোবাসা মানুষের জীবনে থাকে, যেটা কে আমি চেয়েছি, আমাকে আসলে জীবনে কেউ ছেড়ে যায়নি, আমি ছেড়ে চলে এসেছি। আমার জীবনের অনেক ভালোবাসা, অনেক বান্ধবী, অনেক পরিবারের সদস্য ছেড়ে এসেছি কখন, যখন আমি যুদ্ধ করে পারিনি তাদের সাথে। তার কোনো একটা দিক আমার খারাপ লেগেছে যে এটাকে ছাড়তে হবে, না হলে আমাকে ধরতে হবে। তো দেখা গিয়েছে আমাকে ধরে ঠিকই রেখেছে, পাশাপাশি ওই জিনিসগুলো রেখেছে। দ্যাটস ওয়াই নিজেকে কখনো কখনো প্রিন্সেস ডায়না মনে হয়। মানে লোনলি না, এত ভালোবাসা পেও, পৃথিবীর মানুষ ভালোবাসা পেও, যাকে ভালোবাসে সে তার ভালোবাসা পাচ্ছে। এই ভালোবাসাটা পাইনি, এই ভালোবাসাটার কাছে ব্যর্থ হয়ে গেছিলাম। পূর্ণতা না থাকলে না পূর্ণতার স্বাদ পাওয়া যায় না। মানে কি অদ্ভুত না, তুমি ডায়নার লাইফ ডেফিনেটলি তুমি ডায়নাকে বলতেছো, ও জানো আমি জাস্ট এখন তো রিসেন্ট আবার দেখলাম আমি সিজন 6টা দ্য ক্রাউন, ওইখানে ডায়না লাইক শি ওয়াজ লাইক সব পেয়েছিল। হ্যাঁ মানে ও দ্য ওয়ার্ল্ড লাভস হার, কি অদ্ভুত ভাবে। কিন্তু ওর হাজবেন্ড যাকে মানে আচ্ছা প্রিন্স চার্লস কিন্তু ওর বোনের ফ্রেন্ড ছিল, ইউ নো দ্যাট? হ্যাঁ আই নো। প্রিন্সেস ডায়নার যে সারা ছিল ওর বড় বোনের জীবনীটা জানি, এবং জীবনী জানার পিছনে, তার বায়োগ্রাফি জানার পিছনে কারণটা ছিল এই একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স, যে প্রিন্সেস ডায়না সারা পৃথিবীর মানুষের ভালোবাসা পেয়েছিল, কিন্তু তার ভালোবাসার মানুষটির ভালোবাসা ছাড়া। এই কথাটার উপরে বেস করে তাকে আমি জেনেছি। আসলে আমি বলবো যে অনেক নারীর জীবনে এরকম, and you can relate to her too, না সেম? না সেম একেবারে না, আবার কাছাকাছিও না, যেতা না। জীবনের অনেক চাওয়া নিজের মতন হয় না। Do you feel lonely like at times? এটা সবাই ফিল করে, সবাই ফিল করে। But you are not expressing. একটু বলো আমাকে, একটু শুনতে চাই। কি শুনতে চাও? দেখো নায়িকা রত্নাকে এইভাবে কেউ মনে হয় না কেউ কখনো দেখছে, তুমি এত ডিপ কথা কখনো এইভাবে হয়তো বলো নাই। আমি জাস্ট একটু শুনতে চাই, যদি বলতে পারো, না বলতে চাইলে ইটস ফাইন। না না, আমি ওই যে তোমাকে বলেছি, এর বেশি আমার আর কিছু বলার নাই। ভালোবাসার বা ভালো লাগার মানুষ কি বলতে চাও বলো? আমি ওপেন ডায়েরি, আমার লুকোছাপটা নাই, আমি কোনো অন্যায় করি না। আমি কি বলে, আমার জানা সত্ত্বে হ্যাঁ ভালো আমি বাসি, সেটা জানে। আমার ভালোবাসার, আমার জামাই রেখে তো আমি কাউকে ভালোবাসি না। আচ্ছা ওকে, না আরে বাবা তোমার জামাই সেটা জানে? আমার জামাইকেও তো ভালোবাসতে পারি, তার চাওয়া পাওয়াগুলা, তার কাছ থেকে যেটা চাই। আমার এই মানুষটা যে আমার জামাই না, তুমি এটা কিভাবে? আমি তো সেটাই কোশ্চেন করছি, তোমার জামাই, তুমি যদি জামাইকে ভালোবাসো, এটা তো আমার জামাইও হতে পারে। দেখা গেল যে আমি তোমার জামাইকে ধরে নিছি, যেমন আমি বলি, সেটা তোমার জামাই জানে কিনা সেটা বলো। যেমন উনি এত সহজ সরল মানুষ, উনি এত কিছু ফিল করতে পারেন না। আবার প্রিন্সেস ডায়নার এখানে দেখা হলো আমার সাথে, প্রিন্সেস ডায়নার এখানে যেমন কথা আছে যে কাজের মেয়ের দিকে তাকিয়েছিল, তাকে রেখে ঘরের গৃহকর্মীর দিকে, এরকম কিছু না। আমি ওখানে ম্যাচ করেছি, এটাই তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে চায়নি। যেমন আমার হাজবেন্ড পান খায়, এটা আমার পছন্দ না, পান ছাড়ো, না হয় আমাকে ছাড়ো, বলে ছেড়ে দিলাম, রাতে লুকায় দেখি একটা খাচ্ছে, সে ইয়াঙ্গার পারসন তারপরও খাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোও অনেক সময় মনে হয় যে আমার না পাওয়া, এটা আমাকে কেন মূল্যায়ন করেন? আমি খুব সেনসিটিভ, একমাত্র মেয়ে তো, এটাই এরকমই। বাট তোমার কি মনে হয় তুমি যদি নায়িকা না হইতা, তোমার লাইফটা যেরকম তুমি চাচ্ছিলা সেরকম? এটা আমার রিলেটিভসরা সবাই বলে যে এই মেয়েটা, আমি বিসিএস দিয়েছি 4 বার, 4 বার বিসিএস দিয়ে আমি প্রিলিতে টিকেছি, একবার লাস্ট, একবার টিকেছি প্রিলিতে।
তো আমি তোমার পিএসসির আন্ডারে মনে হয় ফার্স্ট ক্লাস যতগুলা জব হয় আমি পরীক্ষা দিয়ে প্রিলিতে অনেকগুলোই টিকেছিলাম আমি। তোমার কারা তত্ত্বাবধায়ক থেকে শুরু করে অনেকগুলা পরীক্ষা আমার দেওয়া, আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, অনার্সে আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছি, ভালো রেজাল্ট করেছি। আমার ইন্টারে ভালো রেজাল্ট, এসএসসিতে ভালো রেজাল্ট। আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি তোমার লতে প্লেসে ছিলাম। তো এত কিছুর পরে আমার আত্মীয় স্বজনরা, রিলেটিভসরা বলে কি যে মেয়েটা ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, ফিল্মে এসে ফিল্মে না হয়ে যদি পড়াশোনায় শুধু ফোকাস দিত, আজকে তার লাইফটা অনেক ঊর্ধ্বে থাকতো। এবং সেইটা প্রমাণ করার জন্য কিন্তু ফিল্মের থেকে আমি স্ট্রাগল করে পড়াশোনাটা শেষ করেছি। আর কি একটা স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে? আমি 2টা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছি, জগন্নাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 2টাতে আমি টিকেছি। তো এরপরে তো আমি মনে করি যে ফ্যাকাল্টি সমাজ কল্যাণ, আচ্ছা স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, 2টাতে টিকেছি। তুমি ফ্যাকাল্টিতে জয়েন করতে চাও না কোথাও? না, আমি এটা পছন্দ করি না, কারণ আমার অনেক পেইন হয়, আমি পারি না এগুলো নিতে। আমি আমার ছোট ভাইকেই পড়াতে পারতাম না, পড়ার আগে মাইর দিতাম। এইগুলো আমার সম্ভব না, সেই প্যাশনটা নাই। না 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 না, আমি পারি না। তো পরে লয়ার হওয়ার ইচ্ছে ছিল, আমার বাবা দেখে যেতে পারেননি, বাবার এটা ড্রিম ছিল। এবং বাবা আমার মাকে, আমি যেদিন ফিল্মে প্রথম সাইন করি, আমার বাবা খুব কান্নাকাটি করে আমার মাকে বলেছিল যে মেয়েটার যেন কি সর্বনাশ করে ফেললা। আমার মায়ের ইচ্ছাতে আমি ফিল্মে বেশি আসতে পেরেছি। তো তখন আমার বাবাকে, আমি আম্মুকে বলেছিলাম, ওনার সামনে যাওয়ার সাহস পাই না, বলেছিলাম ওনাকে বলো যে যেটা আমার ফিনিশিং দেওয়ার কথা, আই ডু অর ডাই। তো ওইটা আমি করেছি, শেষ করেছি, কিন্তু উনি দেখে যেতে পারেনি যে আমি লটা শেষ করেছি। ওকে, সো ওই পড়াশোনা নিয়ে তুমি এখন কিছু করতেছো না ফিল্মে? তুমি এখন? না, আমি পড়াশোনা নিয়েই করতেছি। পড়াশোনার পাশাপাশি আমি লটা এখন পুরো দমে প্র্যাকটিস করতেছি, লয়ের দিকে আমি ফোকাস করতেছি, পড়াশোনা নিয়ে আছি। ওকে, বাট প্র্যাকটিস করবে কিনা সেটা জানতে চাই। হ্যাঁ, আমি রেগুলার করব। আমি ল দিয়ে আমি চাচ্ছি যে ফোকাস করতে নিজে। তাহলে ফিল্মে তখন কি হবে? ফিল্ম তো এখন হচ্ছে না, ফিল্মে তো বেকারই বসে আছি, ফিল্মে তো বেকারই, একটা দুইটা ছবি করে এগুলো তো আর এখন নিজেকে ফিল্মের জন্য বসে থাকলে এটা বোকামি। ফিল্মটা যদি ঠিক হয়, আশা করব যে নিজে প্রডিউস করার, নিজে কাজ করার, কে নিবে না নিবে ওই অপেক্ষায়ও এখন থাকাটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। ছবি দেখলা তুমি? ছবি হচ্ছে না, আমি আমার নিজের ছবি দেখেছি, আমার সেদিন বৃষ্টি ছিল। নতুন? না না না, এটা অনেক আগে রিলিজ হয়েছে। এটা আমার নিজের প্রোডিউসারের, আমার প্রোডাকশনের একটি প্রোডিউসার, আমার প্রোডাকশনের একটি ছবি। ওই ছবিটি আমি লাস্ট দেখলাম, আমার ছবি। লাস্ট কোন মুভি মনে হলো তোমার, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো ভালো বিজনেস করলো? আমি কোনো ছবি দেখি নাই, গান টান দেখি আর দর্শকের পাবলিসিটি গুলো দেখি। কোনটা, কি গান দেখছো লাস্ট? সাকিবের প্রিয়তমার গান দেখলাম, তারপরে আরেকটা গান ভালো লাগলো, ওই যে তমা মির্জা আর কে যেন ছিল, কি ছবি ওটার নাম? সুরঙ্গ। সুরঙ্গ, হ্যাঁ ভালো লাগছে, আচ্ছা, গানগুলো সুন্দর। ওকে, ও আসলে নতুন মুভি দেখা যাবে না, বাট একটা কোশ্চেন করি, তারপর আমরা এই সেশন শেষ করব। ইন 5 years from now তোমাকে শুধু কোথায় দেখো? চিত্রনায়িকা রত্না কোথায় দেখে? বেঁচে থাকতে চাই, বেঁচে থাকতে চাই 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে চিত্রনায়িকা রত্নাকে কোথায় দেখো? আসলে এটা ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে, আমি ইন্ডাস্ট্রি তোমরা যেদিকে নিবে সেদিকে যাবে। দেখো এখন ইন্ডাস্ট্রি শাকিব খান যেদিকে নিচ্ছে সেদিকে যাচ্ছে, অথবা তোমরা শিল্পী সমিতি লাস্ট 2 ইয়ার্স নিপুণা জায়েদ যেদিকে নিচ্ছে সেদিকে গেছে। না না না, যেদিকে নিচ্ছে সেদিকে যাবে কেন? ইন্ডাস্ট্রির একটা আমাদের ছবি দরকার। আমরা কি ইন্ডাস্ট্রি নির্বাচন ঈদে 11টা ছবি মুক্তি পাইছে, শুধু ঈদে 11টা ছবি মুক্তি পেলো, এটা কি ইন্ডাস্ট্রি ছিল? সপ্তাহে 4টা ছবি রিলিজ হতো, সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি। 8টা ছবি রিলিজ হতো উইকেন্ড, তো সেই ছবির নায়িকা আমি, সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি। আমাদের কাছে এগুলো ছবি না। এই একটা ওকেশনে 11টা ছবি রিলিজ হলো, ওইটা নিয়ে কিছু কিছু ছবিতে এমনও দেখেছি হলের সামনে দর্শক ওই নিজেরা ক্যামেরা নিয়ে সেট আপ করে ওইখানে ইন্টারভিউ ছবি হিট 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 হিট। প্রডিউসারের ইন্টারভিউগুলো নেওয়া উচিত। অ্যাজ এ প্রডিউসার হিসেবে আমি একটা ছবিতে ইনভেস্ট করেছি, আমার হাজবেন্ড 2টা ছবির প্রডিউসার। হ্যাঁ, তো আমরা কিন্তু এগুলো বুঝি কিছুটা হলেও বিজনেসের অবস্থাটা। যেখানে হল নাই সেখানে তুমি এই সীমিত হল দিয়ে একদিনে ছবির টাকা উঠে আসতেছে, এই ধরনের গরম নিউজ ছাড়া এখন কিছু নাই। এইগুলো আমাদের ইন্ডাস্ট্রি না। আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে হল যে পরিমাণ ছিল আগে, আমরা যখন সিনেমাতে এসছি তার চেয়ে দ্বিগুণ হল হবে।
হ্যাঁ, সবগুলো হলে এক রাতে টাকা উঠে যাইতো আমাদের একটা ছবির টাকা। তো এইগুলা তো 11টা ছবি কি সেটা আসলে গোল্ডেন পাস্টের কথা তুমি বলতেছো, এটা তোমার কি মনে হয় মানে শিল্পী সমিতি কি কোনো কিছু দায়িত্ব আছে কিছু করবে, বা তাদের কাজটা কি আসলে? শিল্পী সমিতির কিন্তু এগুলো দায়িত্ব না। হ্যাঁ, তারপরে কিন্তু শিল্পী সমিতি নিয়েছে আমাদের অলরেডি, কিন্তু ডিপজল মামা ডিক্লারেশন দিয়েছে যে প্রতি ডিস্ট্রিক্টে 2টা করে হল ওপেনিং করবে, সিনেপ্লেক্স। তারপরে যদি হল ওপেনিং করে, উনি যেহেতু একজন ভালো প্রোডিউসার, আমরা কিন্তু একদম বেকার হয়ে গেছিলাম আজ থেকে আরো এটা ধরো 8-10 বছর আগে। তখন কিন্তু উনি একসাথে 12টা ছবি স্টার্ট করছিল, করে আমাদের সব বেকার শিল্পীদেরকে ডেকে উনি ব্যস্ত বানাই দিছিল। তারপরে অনেক ছবি আসতেছিল, আবার মানুষ আগ্রহী হয়ে গেছিল, তারপরে আবার কেন পিছিয়ে গেল। তো এই ধরনের মানুষগুলো যেহেতু এখন সমিতিতে আছে, আমি বলবো যে সবার আগে ছবি নিয়ে চিন্তা করতে। এই নির্বাচন কে জিতলো কে হারলো, আমাদের নিয়ে কিছু ভিডিও হবে, কিছু রিলস হবে, কিছু নিউজ হবে, এগুলো মুখ্য বিষয়, কিন্তু প্রকৃত শিল্পীদের। আমার কথাটা সেখানেই যে ফিল্ম নিয়ে এত কিছু হইতেছে, ঝগড়াঝাটি যা মারামারি যা হইতেছে, বাট ফিল্ম ইন্ডাস্ট্রি কি হইতেছে? না না না, কোনো লাভই হচ্ছে না। নির্বাচন শুধু ঈদে একটা মুভি রিলিজ হইতেছে, তাও সেখানেও কান্নাকাটি হইতেছে, না হল দিচ্ছে না আমাকে, এরকম আমার মায়ের গয়না বিক্রি করে গাড়ি বিক্রি করে আমি মুভি বানাইছি, আমাকে হল দিচ্ছে না, আমাকে সিন্ডিকেট করে কর্নার করে রাখা হইতেছে। ইজ দিস না, অনেক কিছুর সুপারভিশন দরকার। এখানে অনেক ধরনের ছবি না বানালে না আমি কিছুই বুঝতাম না। কাকরাইলেরা এখনো ছবি করে যাইতাম, মানুষ নিলেই কাজ করতাম, এখনো কিন্তু প্রচুর ছবি আসে এই ছবিতে কাজ করেন, কিন্তু আমি জানি যে এই ছবি এক হলো পাবে না। আমি যদি করতে যাই তখন কি হবে, নায়িকা রত্নার ছবি চলে না, আমার ছবি চলবে কিভাবে? প্রোডিউসার, আমি যদি আমার ছবিতে আবার একটা গেম করি সুন্দর করে, খুব মানে ছবি খুব চলেছে, নিজের ঢোল নিজে পিটাই, ওটা ফেসবুকে আমি লাভবান হতে পারবো, কিন্তু প্রকৃত বিজনেসম্যান তো আমাকে দিয়ে ব্যবসা করলো না। আমি একটা রত্না ইতিহাসের নায়িকা, পরে না চোখের পলকের নায়িকা। আমার প্রোডিউসারদেরকে আমার উসিলায় বা তাদের উসিলায় আমাকে মানুষ চিনেছে, আমার উসিলায় আমাদের শিল্পীদের উসিলা এই ছবিগুলোর প্রোডিউসাররা কিছু পেয়েছে। এখন প্রোডিউসার কিছুই পাচ্ছে না, আমি নিজেরে নিয়ে লাফালাফি করে এই সেই দেখাই, এইগুলো আমাদের প্রত্যাশা না। অনেক হল থাকবে, অনেক ছবির কাজ হবে, সবগুলো সমিতি আমি বলবো যে ছবি নিয়ে চিন্তা করুক। এখন দেখো, নায়িকা রত্নার কোনো স্ক্যান্ডাল নাই, না কোনো রিউমার আছে, না কোনো ভাইরাল আর ট্রল কোনো কাহিনী আছে, এই জন্য নায়িকা রত্নাকে ভুলে যাচ্ছে সবাই। ফিল্মের চেয়ে নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে সবাই খুব বিজি, এবং এখন তো ভাইরাল হওয়া যায়। এখন তুমি এখান থেকে মনে করো যে আমি একটা অকারেন্স করি, এখানে একটু ভাঙচুর করে যাই, ভাঙচুরই করতে হবে না তুমি আমাকে, আমি ভাঙচুর করি, করার পরে মনে করো একটা হট্টগোল পাকাই দিলাম, বা যাওয়ার পথে একটু মারামারি হুড়াহুড়ি করে গেলাম, বিশাল ব্যাপার। মানে এইগুলার পিছনে ইন্ডাস্ট্রি, এই যে ফিতা কাটা, তুমি জানো যে মানে যারা ভাইরাল কিছু শিল্পী, মানে আমি একেবারে আমাদের সিনেমার যারা শিল্পী তাদের পিছনেও দেখি যে 2-1 ভাইরাল ঢুকে যাচ্ছে, যাদের কোনো ছবিই নাই, ছবির শিল্পী না, তাদেরকে দেখা যাচ্ছে যে ভাইরাল, আলোচনা সমালোচনা বিশাল একটা ব্যাপার, তাদেরকে আনি, তারা বিভিন্ন কাজও পাচ্ছে। এই জিনিসগুলো এখন মানে জনগণে চিনা আর জনপ্রিয়তা কিন্তু এক জিনিস না। ওকে, আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, তুমি যদি বলতে চাও দেন বলবো, না হলে বলবো না। জিজ্ঞেস করে তুমি বলতে না চলে শেষ করে দিব, বলতে চাইলে তো আমি শুনবো, খুব ভালো লাগবে। এই কোশ্চেনটা, এই টপিকটা আনলাম বিকজ তোমার শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস, শাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে, কি বলছে দেখো, যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয়, অপু বিশ্বাস বা বুবলির, বিশেষ করে বুবলির কথা বলছে, যখনই কোনো বুবলির মুভি রিলিজ হবে, ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয়, অনেকগুলো কথা বলে, সো দ্যাট ও আলোচনা থাকে, ওর মুভিটা আলোচনা থাকে। এটা জিজ্ঞেস করে তো শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের, তা আমি ওকে, তুমি তো আসলে লজিক্যালি বা লেজিট কিছু বলো, পুরো না পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। তুমি কি ছবি করার আগে এই কাজগুলো করো? না, তোমার ছবি রিলিজের আগে করো এই কাজগুলো? না, ছবি রিলিজের আগে তো তারা বের হয়, এর আগে তো ঘর থেকে বের হয় না। এখন তোমরা আগে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করবা কেন? জিজ্ঞেস করলে সে উত্তর দিবে না। টপিক নিয়ে কথা বলতে চাই, তুমি যদি বলতে চাও দেন বলবো, না হলে বলবো না। জিজ্ঞেস করে তুমি বলতে না চলে শেষ করে দিব, বলতে চাইলে তো আমি শুনবো, খুব ভালো লাগবে। এই কোশ্চেনটা, এই টপিকটা আনলাম বিকজ তোমার শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস, শাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে, কি বলছে দেখো, যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয়, অপু বিশ্বাস বা বুবলির, বিশেষ করে বুবলির কথা বলছে, যখনই কোনো বুবলির মুভি রিলিজ হবে, ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয়, অনেকগুলো কথা বলে, সো দ্যাট ও আলোচনা থাকে, ওর মুভিটা আলোচনা থাকে।
এটা জিজ্ঞেস করে তো। সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি এই বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের। তা আমি ওকে, তুমি তো আসলে লজিক্যালি বা লেজিট কিছু বলো, বাট পুরো না পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের হয়ে গেছে। তুমি কি ছবি করার আগে এই কাজগুলো করো না? তোমার ছবি রিলিজের আগে করো এই কাজগুলো? না, ছবি রিলিজের আগে তো তারা বের হয়, এর আগে তো ঘর থেকে বের হয় না। এখন তোমরা আগে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করবা কেন? আমি এটা বলি না, ছবি মুভি মানে ছবি রিলিজের আগে কেন ঘর থেকে বের হয়? ওইটাই তো পয়েন্ট। কোথায় ঘুরবে বলো তুমি ডাকো, কোথায় ঘুরবে? কথা বুঝছ না, আমি বলতেছি ছবি রিলিজের আগে কেন অপবিশ্বাস বুবলি ঘর থেকে বের হয় না, মানে সাকিবকে নিয়ে কথা বলে এবং ওই যে এই কথাগুলো বলার পরে দেন আলোচনা। ছবি রিলিজের আগে সাকিবকে নিয়ে জিজ্ঞেস করে, আগেও তো করে। আর তারা তার ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না, কাকে নিয়ে বলবে? এখন মনে করো যে এজ এ সাকিব খান আমার ফাইন না, তুমি বলতেছো সাকিব খান আমার হাজবেন্ড, তুমি কি এখানে বসে এই পেঁচালগুলা পারতা নির্বাচন নিয়ে? তুমি বলতা যে কোথায় সাকিব কি করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, এটা একটা টপিক হয়ে যাইতো। আচ্ছা, ওকে, তার মানে ওইটা সাকিব তো স্টার করবি, বাট ওইটাও তো একটা আসলে যে না মুভি আলোচনা থাকার জন্য, যে আমি এই সময় মুভি রিলিজ হবে এই সময় আমি সাকিব খানের কথা বলি, আলোচনা থাকি আমি। এখন তাদের তো আমি তো মেডিটেশন তাদের বলতে পারবো না, তাদের থট প্রসেস তুমি জানো, তাদের ভিতরে অটো সাজেশন কি কাজ করে, আই হ্যাভ নো আইডিয়া। তুমি হলে এটা করতা? আমি হলে স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আমি হলে এটা করতাম, মানে এই জায়গায় আমি থাকতাম না, আমি এই জায়গায়ই থাকতাম না। ওকে, আমার পরে কোনো শব্দ হতো না, হলে আমি ওখান থেকে চলে আসতাম। এই জায়গায় থাকবো তো দূরে থাক, আসলে অনেক কিছু বলতে চাই না, বললে অনেক কিছু। আমি জানি তো তুমি বলতেই পারতেছো না। না আমি বলতেও চাই না, বললে আমি কাউকে ছোট করতে চাই না, এখন সাকিব খানের নাম নেওয়াটা মনে করে অনেক দর্শক অনেক কিছু আমাদের কাছে, হ্যাঁ ভিউজের জন্য অনেক কিছু মনে করে যে এইটা সেটা। আসলে আমি মানে এর ধারে কাছে থাকতেই চাই না। এখন যদি আমার কাছে সাকিব খানের সাথে ছবি আসে, এই যে এটা নিচে অনেক কমেন্টস করে, তোমাকে কে নিবে ছবিতে, কে চিনে, তেলাবোকা নায়িকা তুমি, নায়িকা অংশমুখ বলবে, আমার কিছুই যায় আসে না। আমার সাকিব খানের সাথে ছবি আসলে আমি 10 বার চিন্তা করবো এখন করতে। কেন জানো? ওই সাকিব এখন যে পর্যায়ে গেছে, সে আসবে 2টার সময়, আমি আসবো 9টার সময়, কারণ আমার অ্যাক্টিভনেস আমাকে ধরে রাখতে হয়, যেহেতু আমি স্কুল করেছি, সকাল 7টা বাজে স্কুলে গিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, ওই টাইম আমাকে তাগিদ দেয়, তারা দেয়, আমি কিন্তু থাকবো। আমি তার জন্য যে এই যে 10 ঘন্টা 4 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো, এই সময় আমার কাছে নাই। তার চেয়ে আমার ফ্যামিলি, আমার পড়াশোনা, এগুলো নিয়ে আমি বিজি থাকি। আমার কথা হচ্ছে অনেক জায়গায় অনেকের মানে এখন কিভাবে দেখে জানি না, ইন্ডাস্ট্রিতে অনেক ছবি থাকলে, অনেক দামি লোকের বউ হলে, অনেক দামি লোকের কিছু হলে তার অনেক মূল্যায়ন, আর যারা হয়নি তারা কেন হয় নাই এখন মনে হবে সাকিব খান চান্স দেয় না, তো এগুলো বলে, অ্যাকচুয়াল নট দ্যাট। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি জানে, আমরা জানি, আসলে অনেকে অনেক কিছু চায় না। না, আই আন্ডারস্ট্যান্ড যে অনেকেই ভিউজের জন্য সাকিব খানের নাম নিয়ে কথা বলে, বাট তোমার যে পয়েন্ট অফ ভিউ, আই রেসপেক্ট দ্যাট। তুমি এর আগেও যতটুকু বলছো, তোমার 22টা মুভি তুমি করছো সাকিব খানের সাথে, অনেক কিছু আমি চাইলেও জিজ্ঞেস করি না, আমার মনে হচ্ছে তুমি কমফোর্টেবল না, তুমি যেটা তুমি আসলে চাও না যে এটা তোমাকে কেউ বলুক যে রত্না সাকিব খানের নাম নিচ্ছে জাস্ট টু গেট সাম ভিউজ। আমার হচ্ছে আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি সাকিবের সাথে করে থাকে, কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি। কথা বলতে চাই না কেন, এখনকার সাকিব খানকে আমি চিনি না। আমি যে সাকিব খানকে চিনি ওই সাকিব খানকে নিয়ে বলতে পারবো, বাট এখনকার তোমরা তো সাময়িক কথাবার্তা শুনতে চাও, রাইট? আমি আমাকে নিয়ে থাকতে পছন্দ করি, রাইট? না, বাট আমি লেজিট কিছু কোশ্চেন ছিল, বিকজ তুমি অনেকগুলো মুভি করছো, আমার ক্যারিয়ারের স্টার্টিংটা সাকিব খানের সাথে অনেক সময় পার হয়েছে এবং অনেক ভালো ভালো ছবি। ওকে, সাকিব খান বিয়ে করতেছে কোনো ডাক্তার মেয়েকে, এগুলা কি নিছক নিউজ নাকি আদৌ সত্যি আমি জানি না। প্রথম আলো নিউজ করছে, সো উই শুড বিলিভ। আমার কাছে মনে হয় না এটা কোনো রিয়েল কথাবার্তা হতে পারে। আর এইটা নিয়ে প্রতিক্রিয়া তুমি অপু বিশ্বাস বা বুবলিকে জিজ্ঞেস করো, আমি কি বলতে পারবো? আমি সাকিব খান বিয়ে করলে আমার যে ভিউজের জন্য কথা বলতেছে, বাট কি বলবে যে বলার জন্য না, আমার নিজেরই মানে ভালো লাগে না, আমি ওর সম্পর্কে জানি না। ওর সম্পর্কে জানতে হলে তুমি অপু বিশ্বাস বুবলিকে নিয়ে আসো। এখন অনেক কথা বলে গেছে অলরেডি, বাদ দাও। ওকে, চিত্রনায়িকা রত্না শুনতে কেমন লাগে? এটা চিত্রনায়িকা রত্না ভালো লাগে, এটা একটা অ্যাচিভ। তো মুভি নিয়ে তুমি আর কোনো প্ল্যান নাই তোমার? তুমি পড়াশোনা নিয়ে খুব বিজি থাকতে যাচ্ছ না? মুভি যদি আগের মতন হয়, বাণিজ্যিক মুভি, যেটা আমার কথা আছে রত্না, আগের মতো কোনো কিছু হবে না। কেন আমি বলি তোমাকে, এক হচ্ছে আগের যারা ফিল্ম বানাইতো, তোমাদের যে পুরনো যে ডিরেক্টররা,
তাদের এখন পয়েন্ট অফ ভিউ বা এখনকার যেই জেনারেশন দেখতেছে, এখন যে জেনারেশন চেঞ্জ, তাদের মাথায় সেটা কাজ করে না। না হলে দেলোয়ার জাহান ঝন্টু এরকম মুভি বানায় আবার বলতে পারে না যে আমি শাহরুখ খানের চেয়ে বেশি পপুলার। ইউ গট মাই পয়েন্ট? সো বা ধরো কেন, উনি তো বাংলাদেশ শাহরুখ খানের চেয়ে বেশি পপুলারই। দ্যাটস মাই পয়েন্ট। এখন যদি এটা বলো, হ্যাঁ এখন পপুলার যে মুভি বানাইছে দিঘিকে নিয়ে, উনি আমাদের ওই মুভি বানাইতে হয় তাহলে তো আসলে ওই সব আমাদের বাংলাদেশে উনি অনেক পপুলার একজন দেলোয়ার জাহান ঝন্টু। আমরা এই কিন্তু এখন পপুলার সে কি এটা বলে বাড়াবে শাহরুখ খানের চেয়ে পপুলার? স্ট্রেট কথা বলে সাংবাদিকরা বলাইছে অনেকে দিয়ে। এই এটা সাংবাদিকের দোষ না, ওই সাংবাদিকদের দোষ না, তুমি আমাকে কিন্তু করবা না। এই সাংবাদিক না, বলবো যে যে মোবাইল সাংবাদিক, ইউটিউবারসও না, মোবাইল সাংবাদিক বলাইছে, যে বলছে আয়েশা যে আপনি শাহরুখ খানকে কি মনে করেন। এখন এরকম যদি প্রশ্ন করে, উনি বলে ফেলছে আমি শাহরুখ খানের চেয়ে জনপ্রিয়। উনি স্ট্রেট কথা বলে ফেলছে। না অফকোর্স উই ডু রেসপেক্ট হিম, কিন্তু আমি বলছি যে তখনকার যারা ডিরেক্টর ছিল, ধরো আমজাদ হোসেন থেকে শুরু করে লাইক বা কাজী হায়াত কাকা ছিলেন, মোহাম্মদ হান্নান ছিলেন, এই সময় বা সোহান রহমান মুমতাজুর রহমান আকবর, এরকম এরা যেসব মুভি করছে, এখন যদি তারা মুভি, এবং তারা অনেকে এখনো মুভি বানাচ্ছে, তাদের মুভি কিন্তু কাল্ট পর্যায়ের না, ক্লাসিক। ওই সময় ক্লাসিক ছিল, এখন কিন্তু তারা আসলে এখনকার ভিউয়ার্সদের যেই লাইক ব্লাড অর ডিএনএতে যে তারা রিচ করতে পারবে, সেটা কিন্তু না হইতেছে না। সো তুমি যে আগের মতো মুভি আসলে সেইটা হবে না, আগের মতো ওই মুভি বলে না, আমি কোয়ান্টিটিকে বলছি। আচ্ছা, কোয়ান্টিটি আগের মতন কোয়ান্টিটি না হলে আমরা কাজ করতে পারবো না। ওই একটা ছবি বছরে চেহারা দেখায়, আর্টিস্টিক ভাবে নিজেকে এনে আবার হারায় যাব, এইগুলা আমরা তো এখানে প্রফেশনাল। এখান থেকে আমরা আর্নিং করেছি, এখানে আমাদের কাজের একটা কোয়ান্টিটি ছিল, আমাদের কোয়ালিটিও ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেশিও দরকার। এনিওয়েজ, আমরা আরেক গল্পে যাব। রত্না আসলে খুবই বিজি, ও মুভি নিয়ে করতে চায় না, বাট প্রচুর পড়াশোনা করতেছে। বাট রত্না, এনিথিং তুমি কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারো। তোমার শিল্পী সমিতি, কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন, তুমি ভাই সর্বোচ্চ ভোট পেয়ে 7 বার নির্বাচিত হওয়া একটা নায়িকা। শিল্পী সমিতিতে 7 বার নির্বাচিত হয়নি, হয়েছে 4 বার ফিল্ম ক্লাবে, 3 বার শিল্পী সমিতি, 4 বার ফিল্ম ক্লাবে। এটা আমি আসলে অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসার মানুষদের কাছে, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিলেন এফডিসিতে। তো ভোটের দিন বুঝছো, এসে আমাকে বলতেছে, দেখে কি সব ভোটার এসে রত্না কই এরকম করতেছে অনেকে এসে। তো আমাকে কে এটা কোন টিভির যেন ছিল, ওই ভাইয়া এসে বললো ইলেকশনের দিন কিন্তু আমাদের মূলধারা সাংবাদিকরা ছিল শুধু, এবং অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এই পরিবেশটা যদি আমরা রেগুলার পেতাম এত ভালো লাগতো। তো ওনারা এসে বারবার বলতেছিল যে আপু আপনাকে এত পছন্দ করে কেন, ভোটাররা এসে খুঁজতেছে, মনে হয় ওনারা দাঁড়িয়েছে, আপনি এখানে ভোটার। আমি এইটাই আমার ভালোবাসা। তো আমি অনেক কৃতজ্ঞ যে এই যে ভালোবাসা, একটা ইলেকশনে অনেকে ভাবে শিল্পী সমিতির ইলেকশনে ইলেক্টেড হয়েছে ছোট একটা সমিতি, সর্বোচ্চ ভোট, কি না, এটা ভালোবাসা, এক একটা মানুষের ভালোবাসা। তো এটা বলবো যে আমার কাছে ভীষণ ভালো লাগে। ওভারঅল কিছু বলো, তারপর শেষ করি আমরা। কি ওভারঅল বলবো? এনিথিং, মানে তুমি কিছু প্রশ্ন করো, প্রশ্ন শেষ, মানে হয় না, if you have any last words regarding the show, regarding শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ করি। আর কত অনেক গল্প করলাম তো। ঠিক আছে, আর তুমি শাকিব খান নিয়ে কথা বলতে চাও না? আমার অনেক কোশ্চেন ছিল। না, আমি তো জানি না আমি কি বলবো। এখন তো আমি ওনার সাথে চলিও না, ছবিও করছি না। রাগ করছো কেন? না রাগ করছি না, আমাকে নিচ্ছে না, তার আমাকে নিচ্ছে না, তার বিপরীতে আমি চলি না, আমি বেকার, এই জন্য নিচ্ছে না। আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য। শাকিব খান যোগ্যতার অনেক ঊর্ধ্বে চলে গেছে, আমরা যোগ্যতার অনেক নিম্নে চলে আসছি। না আমি কোনো কষ্ট থেকে বলছি না, অ্যাকচুয়াল আমার ফোকাস অন্যদিকে। কারণ আমার সবচেয়ে বেশি আমি বিজি ছিলাম আমার সার্টিফিকেটগুলো অ্যাচিভ করা। আমি শান্তি পাই। প্রাউড অ্যাবাউট শাকিব খান না, যে তোমার অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির একটা ছেলে, ও ভালো ডান্স করে, ভালো অভিনয় করে। যখন পড়ে না চোখের পলকে ও আমার সাথে কাজ করছিল। ও ভালো বিয়ে করে। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা জানি না, ভালো বিয়ে বসে যারা তাদেরকে বিয়ে করে। হ্যাঁ, বিয়ে বসে দেখে তো বিয়ে করে, তাই না? ভেরি হ্যান্ডসাম। হ্যাঁ, অনেক হ্যান্ডসাম, এবং ওর সৌন্দর্য আসলে এটা সত্যি কথা বলতে, ভদ্র, নামাজ পড়ে হবে। রোজার মধ্যেও তুমি বলছো না, রোজায় নামাজ পড়ে, ওকে আমি নামাজ মিস করতে দেখি না। ওকে আমি বলবো যে মানে শুনো, আমার কথা হচ্ছে, একটা মানুষ যখন বড় হয় একটা কারণ তো থাকে, কোনো না গুণ থাকে, কোনো না কারণ থাকে। ফর নাথিং একটা মানুষ আসলে এই পর্যায়ে যেতে পারে না, কখনোই না। হি হ্যাজ সাম কোয়ালিটিজ। ওর যে স্ট্রাগল দেখেছি, এটা তোমার আগের প্রোগ্রামেও বলেছি, এখন বারবার একই জিনিস রিপিট করলে ভালো লাগবে না শুনতে। এই স্ট্রাগলের কাছে অনেকে আমরা ধারে কাছেও যেতে পারি। সেটাই বলতেছি, ওর খাবারের ক্ষুধাকে নিবারণ থেকে
থেকে শুরু করে তার এই রোদ প্রচন্ড গরমকে টলারেট করার যে একটা শক্তি, আমার এটা মাম্মাকে মেরে ফেললো, আমি পারি নাই দেখে পিছিয়ে। এখন না হলে তুমি শাকিব খান নিয়ে আমাকে জিজ্ঞেস করতে না, হয়তো আমাকে নিয়ে অনেককে জিজ্ঞেস করতে, আমি পারি নাই। আমার কাছে ওই যে এসির নিচে বসে বসে টেবিলের মধ্যে বইটা খুলে পড়বো, এটা ভালো লাগা ছিল। আরেকটু মোটা হবো সেটাও বলো। হ্যাঁ, আরেকটু মোটামুটি, এটা তো স্বাভাবিক। এটা বলতেছিলে বলো, পরে পরে মোটা হচ্ছে বলো। আসলে ওই যে এসির নিচে বসে বসে নিজে দেখা যাচ্ছে যে চলি না ফিরি না, এক জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি, এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী ছিল। না, বাট ইউ আর গেটিং প্রিটিয়ার, না? তোমার লাস্ট এটা বলতেই হবে, তোমার প্রোগ্রামে এসেছি দৌড়ে আগে যে শোতে দেখছিলাম আমি, তখন কিন্তু বলি না, আজকে বলতেছি ইউ লুক প্রিটিয়ার দেন। ও মাই গড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সো শাকিব খান নিয়ে আমরা কথা না বলি। শাকিব খানকে নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলে যে আই ডোন্ট লাইক হিম, ইটস নট অ্যাবাউট লাইক নট লাইকিং হিম, আই ডু লাইক হিম। আমার কথা হচ্ছে একটা মানুষ এত বড় পর্যায়ে যাবে বা গেছে, সেটার একটা কারণ থাকে। গুণ না থাকলে, স্ট্রাগল না থাকলে এরকম পসিবল না। এন্ড অফকোর্স আই লাভ হিম। হ্যাঁ, পার্সোনাল ইকুয়েশন আমার সাথে হয়তো মানে খুব কি বলে এটাকে, যে ফ্রেন্ড না ওরকম, কিন্তু ডেফিনেটলি অফকোর্স আমাদের দেশের একজন সম্পদ ভাই উনি। আপনারা যত শত্রুতা বাড়াতে চেষ্টা করেন, আমি অপুর নিয়ে কিছু লিখলে বলে আমি বুবলির চামচা, না আর বুবলির কিছু লিখলে আমি অপুর চামচা। সো আমি কোন দিকে যাব? সাংবাদিকদের কোনো জন্য আমি তো বললাম যে কথা না বলাই ভালো। বাট আই লাভ বোথ অফ দেম, আই লাভ অপু, আই লাভ বুবলি, আই লাভ শাকিব ভাই টু। ওকে রত্না, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি এই গরমে কালো ড্রেস পরে আসছো। না, আমি এই গরমে কালো ড্রেস পরে আসি না, এখানে এসি টেসি আছে, কালো স্মার্ট লাগে। হ্যাঁ, এই জন্য পরে আসছি, বাইরে হইলে কালো ড্রেস পরতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি বলছি যে সামারে কালো দেখলে আমার খুব রাগ লাগে দিনের বেলা। ও দিনের বেলায় আসছে, এখন রাত হয়ে গেছে, বাট আমার খুব ভালো লাগতেছে এখন। বাট দিনের বেলা সামারে কালো দেখলে আমার খুব রাগ লাগে, আমার চোখ জ্বলে। গরু নাকি কালো দেখলে রাগ? গরুর লাল দেখলে রাগ লাগে, চোখ জ্বলে। যখন কেউ মনে পড়ে, যখন কেউ দেখেছে সামারে কালো পরে ঘুরে বেড়াচ্ছে, আমার খুব রাগ লাগে। এটা কোনো কথা? ড্রেস আপের কালার দেখলে গরুর রাগ লাগে? সামারে তুমি তো মানুষ। সামারে ব্ল্যাক ইজ নো নো। আমার গরম লাগে না, তুমি কি করাতে পারো? আমি দেখেছি, বাসা থেকে গাড়িতে আসবো, গাড়ি থেকে তোমার এসি আছে, তুমি বলেছো যে আমি একটা তোমার স্টুডিওতেও এসি আছে, রেস্টুরেন্টেও আছে, আমি কালো ড্রেসটা পরার সুযোগ পাবো না এখানে ছাড়া। বাহিরে কাজ হলে তো কালো পড়তে পারবো না। আমি তুমি রাগানোর চেষ্টা করলে আমি রাখবো না, তো এটা আমার ভদ্রতার মধ্যে পড়ে। ওকে গাইস, থ্যাংক ইউ। না, রত্না ইজ দ্য সুইটহার্ট, ও আসলে খুব সুন্দর কথা বলে। আমার শোতে আসলে আমার যেটা ভালো লাগে যে আমার গেস্ট যে থাকে সে যদি সুন্দর করে কথা বলে এবং লাইক ইউ নো, তোমার জানা উচিত, ইন্টারেক্টিভ থাকে। তোমার জানা উচিত আমি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির একজন ডিবেটর ছিলাম। এটা আমি জানতাম না, আপনারা জেনে নেন। হ্যাঁ প্লিজ, তুমি কোনো কিছু বলে এখানে পার পাবো না, যদিও তোমার না আমি কমপ্লেইন দিচ্ছিলাম। থ্যাংক ইউ। না, সো রত্না আসলে খুব সুন্দর কথা বলে, আমার আসলে ভালো লাগে। এটা বলতেছিলাম যে আমার গেস্ট, থ্যাংক ইউ, আমার গেস্ট যখন আমার সাথে একটু ইন্টারেক্টিভ হয়, ও অ্যানসার দিতে পারে, মানে ডিপ্লোম্যাটিক হয় না। কি আমার টিচার উত্তর দিতে পারে, আমি কমপ্লিমেন্ট দিচ্ছি তোমাকে, আমার তখন খুব ভালো লাগছে। রত্না ইজ ওয়ান অফ দেম, এন্ড আমার আসলে এটা ভালো লাগছে, শো করে ভালো লাগছে, এখন খুবই ভালো লাগছে। কিন্তু শাকিব খানকে নিয়ে আমার অনেক কোশ্চেন ছিল, ওর ভয়ে করি নাই, বিকজ ও আসলে এটা পছন্দ করতেছে না, বিকজ অনেকে অনেক কথা বলে। এনিওয়েজ গাইস, আই লাভ ইউ, এন্ড রত্না আই লাভ ইউ টু। নো টু, no, you don't love me, na? No, you love me too, I love you. Okay, guys, thank you, I love you too.